আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিয়ে দিবা। আর স্ক্রিনের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে দাও। সো আজকে একটা অধ্যায়, ছোট্ট একটা অধ্যায়। ওকে, তোমরা একটু কমেন্টে জানাও যে সব ঠিকঠাক সুন্দর করে তোমরা শুনতে পাচ্ছ কিনা। তাহলে আমি আমার ক্লাসে চলে যাব এবং আজকের অধ্যায়টা আমরা মাত্র 3টা পৃষ্ঠা পড়ব। ঠিক আছে, মাত্র 3টা পৃষ্ঠা আমরা আজকে পড়ব। ওকে, অডিও ভিডিও ক্লিয়ার অনেকেই বলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি একটু ফেসবুকটা একটু দেখি যে ওখানে সব ঠিক আছে কিনা। ফেসবুকে যারা আছো তারা আমাকে কমেন্টে জানাতে পারো যে সব ওকে আছে কিনা। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো কত পৃষ্ঠা? আজকে আমরা পড়বো 3 পৃষ্ঠা মাত্র। পুরো একটা অধ্যায় বাট পৃষ্ঠা হচ্ছে 3টা। কি মজা! পুরো একটা অধ্যায় বাট পৃষ্ঠা হচ্ছে মাত্র 3টা। শুরু করি, শুরু করি। ওকে, কি কি পড়বো আমি যদি একটু তোমাদেরকে ধারণা দেই। এই পুরো চ্যাপ্টারটা আমি আজকে আবার সাজিয়েছি। অলরেডি তো সাজানো আছে, আমি আজকে আবার সাজালাম তোমাদের জন্য। আরও কিছু যেগুলো আমি লিখে দেই ট্রিক্সগুলো, সেগুলো অলরেডি আমার শিটে আপলোড করে দিলাম, যাতে খুব বেশি আমাদের টাইম নষ্ট না হয়, খুব বেশি আমাদের টাইম নষ্ট না হয়। সো আমি এক এক করে পড়াবো, আবার পাশাপাশি লিখবো। তো আমাদের বায়োফ্লাশ বইয়ের আজকে 3টা পৃষ্ঠা। যাদের বায়োফ্লাশ আছে এই ছকটা তাদের বইয়ে নাই, এটা অ্যাড করেছি। পাশাপাশি ট্রিকগুলো আমরা লাল কালারে অ্যাড করেছি যাতে তোমাদের সহজে মনে থাকে। আমি চাইলে এই 3 পৃষ্ঠাকে 10 পৃষ্ঠা বানাতে পারতাম, এখানে আসলে অনেকগুলো পৃষ্ঠাই আছে, বুঝছো? কিন্তু কাছাকাছি করে দিছি যাতে তোমার এই ফিলিংসটা হয় যে আচ্ছা মাত্র 3 পৃষ্ঠা পড়লে আমি জিএসটিতে এই চ্যাপ্টার থেকে কমন পাবো। এই ফিলিংসটা দেওয়ার জন্যই জাস্ট আমি ওই ঘিচিমিচি করেই রাখছি। বাট আমি তোমাকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে এক্সপ্লেইন করে দিব। আশা করি তোমার এটা খুব 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 ভালো লাগবে এবং ভালোভাবে মনে থাকবে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। ভাইয়া, চ্যাপ্টারটার নাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এখানে প্রাণী জগতে মোট 33টা পর্ব আছে বা ফাইলা আছে 33টা। এর মধ্যে তোমরা জানো যে মেজর পর্ব 9টা এবং 33 থেকে 9 বাদ দিলে হয় 24, তাহলে মাইনর পর্ব আছে 24টা। এবং তোমাদের বইয়ে 9টা যে মেজর পর্ব, সেই মেজর পর্বগুলোর বিস্তারিত আলোচনা করা আছে। এবং আমরা আমাদের প্রথম ভাগে এই 9টা মেজর পর্বের নাম, তাদের বৈশিষ্ট্য, তাদের এক্সাম্পল, এগুলো ডিটেলস পড়ব। সর্বশেষ যে করডাটা পর্ব, তারপরে সেই করডাটা পর্বের যে শ্রেণী বিভাগ আছে সেটা পড়ব। সো এটা আমরা 2টা ভাগে পড়ব। আমাদের সর্বোচ্চ 2 ঘন্টা হচ্ছে টার্গেট। প্রথম 1 ঘন্টায় 1 থেকে 8টা পর্ব এবং শেষ 1 ঘন্টায় 9 নাম্বার পর্বটা আমরা পড়ব। তো দেখো, প্রাণী জগতের যে 9টা পর্ব আছে মেজর পর্ব, মনে রাখবা এই 9টা পর্বের মধ্যে যেটা প্রথম পর্ব সেটা সবচেয়ে অনুন্নত, এবং যেটা শেষ পর্ব 9 নাম্বার সেটা সবচেয়ে উন্নত। তার মানে পর্ব যত নিচের দিকে যাচ্ছে তত উন্নত হচ্ছে। এই জন্য আমাদেরকে অবশ্যই পর্বের সিকোয়েন্সগুলো মনে রাখতে হবে। এবং এই 9টা পর্বের সিকোয়েন্স মনে রাখতে পারো তোমরা এইটা দিয়ে। সেটা হলো পরনি, পালাওনি, মলা এনে আর একাই কর, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তাহলে এই 9টা হচ্ছে সিকোয়েন্স কিসের? মেজর 9টা পর্ব মনে রাখার সিকোয়েন্স। পরনি, পালাওনি, মলা এনে আর একাই কর। পরনি, পালাওনি, মলা এনে আর একাই কর। এই সিকোয়েন্স যদি তোমাদের মনে থাকে তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো খুব ইজিলি সব পর্বের বেলায় মনে থাকবে। সো এখানে আমি আর পর্বের নাম না লিখে জাস্ট 1 2 3 4 5 করে দিয়েছি, সিরিয়ালটা তো এখানে দেওয়া আছে। তো এই 9টা পর্বের মধ্যে যেহেতু সবার প্রথমেরটা মানে পরিফেরা সবচেয়ে খারাপ খারাপ তাহলে এদের পৌষ্টিক নালী নাই, এদের পৌষ্টিক নালী নাই। তাহলে প্যারাজোয়া শব্দের অর্থ হলো পৌষ্টিক নালী নাই, তাহলে এদের পৌষ্টিক নালী নাই। আর বাকি সবার পৌষ্টিক নালী আছে,
যেহেতু তাদের পৌষ্টিক নালী আছে, এন্টারো মানে অন্তরও আছে, তাই এদেরকে বলে এন্টারোজোয়া। তাহলে কার আছে কার নাই? পৌষ্টিক নালী থাকা মানে অবশ্যই ভালো। তাহলে প্রথমটা যেহেতু সবচেয়ে অনুন্নত, এর নাই, বাকিগুলোর আছে। নটোকর্ড যার আছে সে কর্ডাটা, তাহলে নটোকর্ড শেষেরটারই আছে, কারণ এই পর্বটার নামই তো কর্ডাটা, বাকিগুলোর নাই। কোন পর্বের মাত্রা কি দেখো, সেটাও ধীরে ধীরে বাড়ছে। প্রথমটা কোষ, সেই কোষের পরে এবার টিস্যু যোগ হলো, এবার টিস্যু রাখলাম, তারপরে অঙ্গ যোগ হলো, এবার অঙ্গ রাখলাম, তারপরে তন্ত্র যোগ হলো। তন্ত্রের পর তো আর কিছু নাই। তারপরে সিরিয়ালটা দেখো, কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। তন্ত্রের আগে যেটা আছে সেটা, অঙ্গের আগে যেটা সেটা, টিস্যুর আগে যেটা সেটা, কোষের আগে তো কিছুটাই নাই। তাহলে প্রথম যে পর্বটা তারা হচ্ছে কোষীয় মাত্রার, এদের কোনো টিস্যু অঙ্গ নাই। পরেরটা কোষ টিস্যু মাত্রা, তারপরেরটা টিস্যু অঙ্গ, টিস্যু মানেই কলা, এবং তারপর একটা অঙ্গতন্ত্র, এবং বাকি সব হলো অঙ্গতন্ত্র মাত্রা। বুঝতে পেরেছ? আচ্ছা, কার ভ্রূণ স্তর কেমন? প্রথমটার কোনো ভ্রূণ স্তর নাই। 2 নাম্বার যেটা নিডারিয়া, সেটা হলো দ্বিস্তরী। 3 নাম্বারটা ত্রিস্তরী, মানুষও ত্রিস্তরী, তার মানে বাকি সব হলো ত্রিস্তরী। তাহলে প্রশ্ন আসতে পারে কোনটি প্রথম ত্রিস্তরী? প্রথম ত্রিস্তরী হলো প্লাটিহেলমিনথেস। কোনটি প্রথম টিস্যু অঙ্গমাত্রার? প্রথম টিস্যু অঙ্গমাত্রার হলো প্লাটিহেলমিনথেস। তাহলে আমাকে একটু বলো তো, কোনটি প্রথম অঙ্গতন্ত্র মাত্রার? কোন পর্বটি প্রথম অঙ্গতন্ত্র মাত্রার? কে বলতে পারবা? কোন পর্বটি প্রথম অঙ্গতন্ত্র মাত্রার, এটা কে বলতে পারবা? কমেন্ট করে জানাও। কেউ কি পারবা বলতে কোনটি প্রথম অঙ্গতন্ত্র মাত্রার? ছেলেমেয়েরা তোমরা একটু কমেন্টে জানাও। ওকে, আশরাফুর, হ্যাঁ সে সঠিক আনসার দিয়েছে। সো যারা লিখছে নেমাটোডা, তাদের আনসারটা ভুল। দেখো, নেমাটোডা অঙ্গতন্ত্র মাত্রা ঠিক আছে, বাট প্রথম যেহেতু বলেছে, তাহলে আরেকটা পর্ব আছে যেটা মাইনর পর্ব। এই মাইনর পর্ব, সেটার নাম নেমাটোডার, নেমাটোডার মতোই নেমারটিয়া। সেটা আমরা পরবর্তীতে যেখানে লিখে দিয়েছি যে প্রথম অঙ্গতন্ত্র মাত্রা হচ্ছে নেমারটিয়া। নেমারটিয়া, ঠিক আছে? এটা কিন্তু নেমাটোডা না, ভুল হয়। এখন দেখো, এই পর্বগুলোর মধ্যে প্রথম 3টার সিলম নাই, মানে নাই, তো সিলম না থাকা মানে খারাপ, এটা হচ্ছে অ্যাসিলোমেট বা সিলমবিহীন। পরেরটা একটু উন্নত, এটা পরীক্ষায় খুবই আসে, অর্থাৎ যেটা নেমাটোডা সেটা হচ্ছে ভুয়া সিলমযুক্ত, সিডো। আর এরপরে সবাই হচ্ছে ইউসিলোমেট মানে ভালো সিলম। তাহলে কোনটা ভুয়া? 4 নাম্বারটা নেমাটোডা, এটা খুবই আসে পরীক্ষায়। ওকে, সিউডো মানে ভ্রান্ত, মানে অপ্রকৃত সিলমযুক্ত। এখন আসো খণ্ডকায়নের ব্যাপারটা আমরা যদি বলি, খণ্ডকায়নের ব্যাপারটা যদি আমরা বলি, সেটা হলো 4, 5, 8 এরা অখণ্ডকায়িত। তাহলে অখণ্ডকায়িত কত কত কত? 4, 5, 8 হচ্ছে অখণ্ডকায়িত। খণ্ডকায়ন সবচেয়ে ভালো কার? 6 নাম্বার, যোগ কেঁচো। তোমরা যদি কেঁচো দেখো, তোমরা যদি যোগ দেখো, তাহলে দেখবা যে এদের গায়ে খণ্ড আছে। তাহলে অ্যানিলিডা পর্ব হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন, প্রকৃত খণ্ডকায়ন এবং সমখণ্ডকায়ন। প্রকৃত আর সম কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। সমখণ্ডকায়ন মানে প্রত্যেকটা খণ্ডই সমান, আর প্রকৃত খণ্ডকায়ন মানে খণ্ডটা বাইরেও আছে, ভেতরেও আছে। তো অ্যানিলিডা পর্ব খণ্ডকায়নের দিক থেকে বস। এদের প্রকৃত খণ্ডকায়নও আছে, খণ্ডগুলো সম আকৃতির। আর আমরা এবং আর্থ্রোপোডা 7 এবং 9 আমাদের খণ্ড আছে, যেমন আমাদের মেরুদণ্ডের 33টা কশেরুকা খণ্ড, কিন্তু সেটা ভেতরে। আবার ঘাসফড়িংয়েরও খণ্ড আছে, সেটা বাইরে। তাহলে আমরা হলাম অসম খণ্ডকায়ন। এর মধ্যে ঘাসফড়িং, আর্থ্রোপোডা ওরা হচ্ছে বাহ্যিক, আর আমাদের হচ্ছে অভ্যন্তরীণ খণ্ডকায়ন আছে। তাহলে খণ্ডকায়ন নাই কার? 4, 5, 8। এদেরও খণ্ডকায়ন আলোচনা নাই। তাহলে 4, 5, 8 খণ্ডকায়ন নাই। 6 নাম্বারটা হচ্ছে প্রকৃত, 7, 9 অসম, 7, 9 অসম। তাহলে এইটা হচ্ছে একটা ওভারঅল কনসেপ্ট, যেটা দিয়ে তোমার প্রত্যেকটা পর্বের কিছু বৈশিষ্ট্য মাথায় চলে আসলো। এখন যেটা গুরুত্বপূর্ণ, যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য কিন্তু আমাদেরকে এখন শিখতে হবে। তো প্রথমে যদি আমরা আসি পরিফেরা, এই পরিফেরার পোর মানেই হলো ছিদ্র। এরা হচ্ছে ছিদ্র বহনকারী প্রাণী, এবং তোমরা নিশ্চয়ই জানো যে কোনো বস্তুর মধ্যে অসংখ্য ছিদ্র থাকলে সেটাকে আমরা বলি স্পঞ্জ। যেমন আমাদের স্পঞ্জের স্যান্ডেল আছে, স্পঞ্জের মিষ্টি আছে, এবং বাসায় যে স্পঞ্জ যেগুলো দিয়ে পানি টানি তুলি, তাই না? এই স্পঞ্জের ভেতর দেখবা অনেক ছিদ্র। তাহলে পরিফেরার অপর নাম স্পঞ্জ।
এবং এই শব্দটা দিয়ে আমরা পরিফেরার সকল বৈশিষ্ট্য মনে রাখবো। শব্দটা কি? শব্দটা হলো অনেক স্পঞ্জ, অনেক স্পঞ্জ। তাহলে ভাইয়া তোমরা এই লাস্ট মোমেন্টে পরিফেরা থেকে শুধু একটা কথাই মনে রাখবা যে পরিফেরা হচ্ছে অনেক স্পঞ্জ। এই অনেক স্পঞ্জতে কি হয়? অতে হলো অস্টিয়া, অতে হলো অস্টিয়া অস্কুলাম। পরীক্ষা এটাই আসবে, অস্টিয়া অস্কুলাম এই ছিদ্রগুলো কোন পর্বের থাকে? উত্তর হচ্ছে পরিফেরা। নতে হচ্ছে এদের নালীতন্ত্র আছে এবং পূর্ণাঙ্গ অবস্থায় এরা নিশ্চল, তার মানে বাচ্চাকালে লার্ভাকালে এরা চলতে পারে। পূর্ণাঙ্গ প্রাণীগুলো নিশ্চল। অ গেল, ন গেল। এবার আসো ক। কতে এখানে কোয়ানোসাইট নামক কোষ আছে, যেগুলো ফ্লাজেলাযুক্ত কোষ। এবং এই যে নিডারি মানে পরিফেরা পর্বের প্রাণীর প্রাচীরের দুইটা লেয়ার, ভেতরের লেয়ারটার নাম হচ্ছে কোয়ানোডার্ম আর বাইরেরটার নাম পিনাকোডার্ম। এবং এই দুইটা লেয়ারের মাঝখানে থাকে মেসোগ্লিয়া না মেসোহিল। তাহলে মেসোহিল থাকে পরিফেরা, মেসোগ্লিয়া থাকে নিডারিয়া। মেসোহিল থাকে পরিফেরা, মেসোগ্লিয়া থাকে নিডারিয়া। তাহলে অনেক গেল। এবার স্পঞ্জ 6 প দিয়ে 3টা আছে। এদের স্পিকিউল আছে, যেগুলো হচ্ছে ছোট ছোট কাঁটা স্পাইকের মতো। মাছের কাঁটা যেমন মাছের অন্তকঙ্কাল, এটাও হলো এদের অন্তকঙ্কাল। এছাড়া এরা যেহেতু স্পঞ্জ নামে পরিচিত, স্পঞ্জ এদের যে প্রোটিন তার নাম স্পঞ্জিন, আর এদের শরীরের ভেতর যে গহ্বর তার নাম স্পঞ্জোসিল। এই দুইটা কিন্তু আমরা আগেই পড়েছি। তাহলে আমরা অনেক স্পঞ্জ দিয়ে শব্দগুলো মনে রাখবো। পরীক্ষায় শব্দগুলো আসবে যে এটা কোন পর্বের। অতে অস্টিয়া অস্কুলাম, নতে নালীতন্ত্র নিশ্চল, পূর্ণাঙ্গ প্রাণী নিশ্চল। কতে কোয়ানোসাইট, কোয়ানোডার্ম, পিনাকোডার্ম, এদের মাঝে মেসোহিল। স্পঞ্জ, স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জোসিল। বিশ্বাস করো এই শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে, যেগুলো পরিফেরা পর্বের প্রাণী। এবং পরিফেরা পর্বের এক্সাম্পলে শুধুই তুমি স্পঞ্জ কথাটা মনে রাখবা, শুধুই তুমি স্পঞ্জ কথাটা মনে রাখবা। পরিফেরা শেষ। এবার আসো ভাইয়া নিডারিয়া। নিডারিয়াতে তো বিখ্যাত হাইড্রা আছে, জেলিফিশ আছে। জেলিফিশের বৈজ্ঞানিক নামটা মনে রাখো, অরেলিয়া, অরেলিয়া। এবং নিডারিয়া পর্বের প্রাণী যেহেতু অধিকাংশই সামুদ্রিক, তাহলে এখানে সমুদ্র রিলেটেড একটা প্রাণী আছে, সমুদ্র পালক। ঠিক আছে? বৈশিষ্ট্য মনে রাখার জন্য তুমি মনে রাখবা ডাবল মেশিনে প্রবাল রত্ন। অর্থাৎ ডাবল মানে হলো এরা ডিপ্লোব্লাস্টিক, মেতে হলো এদের মেডুসা ও পলিপ দশা আছে, মেসোগ্লিয়া আছে, মেশিন শীতে সিলেন্টেরন, এগুলো তোমরা হাইড্রাতে পড়ছো। নতে নিডোব্লাস্ট নামক কোষ আছে, যার মধ্যে থাকে নেমাটোসিস্ট, এবং এটা দিয়ে তারা শিকারকে দংশন করে। তাহলে নিডারিয়া পর্বের দংশন অঙ্গাণুকে কি বলে? নেমাটোসিস্ট। এগুলো তোমরা জানো। এবং এই পর্বের প্রাণীরাই প্রবাল প্রাচীর গঠন করে, যেটাকে সমুদ্রের রেইন ফরেস্ট বা রত্ন ভাণ্ডার বলা হয়, রত্ন ভাণ্ডার। তাহলে ডাবল মেশিনে, ডাবল মানে দুই নাম্বার পর্বের মধ্যে ডাবলতে ডিপ্লোব্লাস্টিক, মেসোগ্লিয়া, তারপর হলো মেডুসা পলিপ, সিলেন্টেরন, নেমাটোসিস, নিডোব্লাস্ট, প্রবাল প্রাচীর, এবং রত্ন ভাণ্ডার বলা হয় কাকে? নিডারিয়া পর্বের প্রাণীকে। এবং সামুদ্রিক 25% জীব এই প্রবাল প্রাচীরে বাস করে, এটা মনে রাখবা। তাহলে হয়ে গেল আমাদের পরিফেরা এবং নিডারিয়া। পরিফেরা হচ্ছে অনেক স্পঞ্জ, নিডারিয়া হচ্ছে ডাবল মেশিনে প্রবাল রত্ন। এখন আসো প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা। প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা এই দুইটা পর্ব হচ্ছে কৃমি পর্ব ভাইয়া। এই প্লাটিহেলমিনথিসের মধ্যে অনেক কৃমি আছে, নেমাটোডার মধ্যেও অনেক কৃমি আছে। তুমি যে কোনো একটা সাইড মনে রাখবা। তুমি মনে রাখতে পারো এভাবে যে প্লাটিহেলমিনথিসের কৃমিগুলোর নামে মনে রাখতে পারো, এখানে শালা আছে, এই শালার যকৃত আর রক্ত, বুঝছো, ফিতা দিয়ে বেঁধে ফেলবা। তাহলে এভাবে মনে রাখবা, শালার যকৃত আর রক্তকে ফিতা দিয়ে বেঁধে ফেলবা, বা সালমানের যকৃত ও রক্তকে ফিতা দিয়ে বেঁধে ফেলবা। এই 4টা কৃমি হচ্ছে প্লাটিহেলমিনথিস। বাকি যে কৃমি আসুক না কেন নেমাটোডা, আনসার হচ্ছে নেমাটোডা। সাথে প্লানেরিয়া কোন পর্বের? প্লা আছে প্লাটিহেলমিনথিসের। এখন বৈজ্ঞানিক নামে কি করবা? বৈজ্ঞানিক নামে যার নামে হেপাটো আছে, হেপাটো মানে যকৃত, সেটা যকৃত কৃমি। যার নামে টানিয়া সোলিয়াম আছে, তাহলে মনে রাখবা ফিতাকে আমরা টানাটানি করি, তাহলে মনে রাখবা ফিতাকে টানিয়া সোজা করলাম, এটাই ফিতা কৃমি। আর ম্যান মানে মানুষের রক্ত, তাহলে রক্তকৃমি হচ্ছে ম্যান থাকবে, ম্যানসন, তাই না? মানুষের রক্ত। হয়ে গেল প্লাটিহেলমিনথিসের এক্সাম্পল, সাথে নেমাটোডারও এক্সাম্পল। এখন বাদ বাকি যে কোনো কৃমি আসলে আনসার দিব নেমাটোডা। শেষ। এখন ভাইয়া এই নেমাটোডার আমরা খুব ভালো করে যেটা মনে রাখবো, নেমাটোডার ন থেকে আমরা মনে রাখবো এরা নলের মতো, এবং এদের দেহ নল, পরিপাক নালী নল, এবং এদেরকে বলা হয় নলের ভেতর নল। এটা খুবই ইম্পর্টেন্ট।
আর এই দুইটার মধ্যে যেহেতু নেমাটোডা উন্নত, কারণ নেমাটোডা নিচে, তাহলে এটা উভলিঙ্গ, এটা একলিঙ্গ। প্রশ্ন হচ্ছে কেন? কারণ মানুষ একলিঙ্গ আর মানুষ উন্নত, তাহলে যারা উন্নত তারা একলিঙ্গ হয়। তাহলে প্লাটিহেলমিনথিস উভলিঙ্গ, এরা হচ্ছে একলিঙ্গ। এখন যারা একলিঙ্গ তাদের পুরুষ লিঙ্গ আলাদা, স্ত্রীলিঙ্গ আলাদা, তার মানে তাদের দুইটা রূপ, অর্থাৎ যারা একলিঙ্গ তাদের যৌন দ্বিরূপতা আছে, একটা পুরুষ রূপ আর একটা মহিলা রূপ। চলে আসো ভাইয়া মলাস্কা, এর বাংলাগুলো দেখবা। কম্বোজ প্রাণী এবং মলাস্কা শব্দের আরেকটা অর্থ হচ্ছে নরম। এবং প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব হলো আর্থ্রোপোডা, দ্বিতীয় বড় পর্ব হচ্ছে মলাস্কা। এই মলাস্কার সকল বৈশিষ্ট্য তুমি মনে রাখবা মনোহর দিয়ে, মনোহর দিয়ে। তাহলে বলো মলাস্কা মনোহর, মলাস্কা মনোহর, বারবার পড়তে থাকো মলাস্কা মনোহর। এই মনোহরতে কি হয় আমি একবার বলছি, সুন্দর করে আমি কালার করে দিয়েছি এবং আমি আমার ক্লাস শেষে এটা দিয়ে দিব, মাত্র 3 পৃষ্ঠা, খুব ঝটপট রিভাইজ করবা, কমন পেয়ে যাবা। ঠিক আছে, আর এত ডিটেলস পড়ার একদমই সময় নাই, আমি যা বলছি এভাবেই জাস্ট মনে রাখবা, দেখবা যে চলে আসছে পরীক্ষায় সব। তো মনোহরতে কি হয় ভাইয়া দেখো, ম দিয়ে 4টা শব্দ মনে রাখবা। একটা হলো ম্যান্টল, তাহলে মলাস্কা পর্বের প্রাণীদের আবরণকে বলে ম্যান্টল। এই ম্যান্টলের 2টা কাজ, ম্যান্টল দিয়ে এদের খোলক তৈরি হয় এবং ম্যান্টল কিন্তু শ্বসনেও ভূমিকা রাখে। যদিও এদের আরেকটা শ্বসন অঙ্গ আছে ফুলকা, তাহলে এদের শ্বসন অঙ্গ 2টা, একটা ফুলকা আর একটা হচ্ছে ম্যান্টল। তাহলে ম দিয়ে গেল ম্যান্টল। এদের রক্ত সংবহন হলো মুক্ত বা অর্ধমুক্ত। কখনো যদি বলে মুক্ত সংবহন কার দেখা যায়, তখন মলাস্কা আর্থ্রোপোডা দুটোই মাথায় রাখবা। কিন্তু যদি বলে অর্ধমুক্ত তাহলে 100% মলাস্কা আনসার দিবা। মতে আরেকটা হলো এদের মাথা সুস্পষ্ট এবং এদের অঙ্কীয় দেশে বুকের দিকে মাংসল পদ আছে, এদের পায়ে মাংস আছে। তো এই এতগুলো ময়ের মধ্যে প্রথম 2টা খুবই গুরুত্বপূর্ণ। নতে এরা নরম, মন। হতে এদের গহ্বর আছে হিমোসিল, কারণ যাদেরই মুক্ত সংবহন ঘাসফড়িং আর্থ্রোপোডারও হিমোসিল গহ্বর আছে। এবং এই গহ্বরে বা এদের রক্তে যে রং আছে সেটা হিমোগ্লোবিন না, সেটা হিমোসায়ানিন। সায়ানো মানে হচ্ছে নীল, আর নীল রঙের জন্য দায়ী হলো কপার, আর ইন মানে প্রোটিন, যে কোনো রং হচ্ছে প্রোটিন। তাহলে হিমোসায়ানিন কি দিয়ে তৈরি ভাইয়া? প্রোটিন এবং কপার দিয়ে তৈরি, এটার রং হচ্ছে নীল। এবং রতে হচ্ছে এদের রেডুলা বা রেতি জিহ্বা থাকে। সো মলাস্কার অনেকগুলো শ্রেণী আছে, সবারই রেডুলা থাকে, কিন্তু বাইভালভিয়া এই শ্রেণীতে থাকে না। এই এক্সেপশনটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর মলাস্কা বিদ্যাকে বলে মেলাকোলজি। দেখো মলাস্কালজি, মেলাকোলজি। তাহলে মলাস্কা বিদ্যাকে কি বলে? মেলাকোলজি, মেলাকোলজি, মেলাকোলজি। তাহলে মনোহরতে কি আমি সামারি করি? মতে ম্যান্টল, মাংসল, মাথা সুস্পষ্ট, মুক্ত সংবহন বা অর্ধমুক্ত সংবহন। নতে নরম, হতে হিমোসিল, হিমোসায়ানিন, আর রতে রেডুলা বা রেতিজিব্বা, রেডুলা বা রেতিজিব্বা। মলাস্কা বিদ্যাকে বলে মেলাকোলজি। এখন মলাস্কার এক্সাম্পলে 3টা কথা মনে রাখতেই হবে, শামুক, ঝিনুক, অক্টোপাস, শামুক, ঝিনুক, অক্টোপাস, শামুক, ঝিনুক, অক্টোপাস। এর মধ্যে যেটা স্বাদু পানির ঝিনুক, এই স্বাদু পানিতে থাকে মর্জিনা, তাহলে মর্জিনার ঝিনুক, মর্জিনা থাকলে বুঝবা স্বাদু পানি। আর মুক্তা ঝিনুক, মুক্তা মনে করো একটু পিঙ্ক কালারের, পিঙ্ক থাকলে মুক্তা। খুবই ইম্পর্টেন্ট, শামুকের বৈজ্ঞানিক নাম পিলা বা পাইলা, আপেল শামুক, এটাকে সামনে আনলে আপেল হয়, এই পিলা গ্লোবোসা। এছাড়া অক্টোপাস, সেপিয়া, ললিগো, স্কুইড, করি, এই বাংলা নামগুলো দেখতে পারো। বাট খুবই ইম্পর্টেন্ট শামুক, ঝিনুক, অক্টোপাস, এই 3টা ভুল করা যাবেই না। ঠিক আছে, অক্টোপাসের বৈজ্ঞানিক নামে অক্টোপাসই আছে। এখন আসো ভাইয়া অ্যানিলিডা, এর বাংলাটা হচ্ছে অঙ্গুরিমাল, মানে আংটিবাহী প্রাণী। এই অ্যানিলিডা পর্বের 3টা নাম মাস্ট, কিছু পড়ো না পড়ো, জোক, কেঁচো আর পলিকিট, মানে কিট। কিট শব্দটা মনে রাখবা, কিট। এই যে দেখো কিট, 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 বুঝতে পারছো ভাইয়া? কিট, কিট ব্যাপারটা থাকবে। এর মধ্যে জোকের বৈজ্ঞানিক নামে আছে হিরু, মনে রাখবা, হিরু আলমের পুরাই জোকস, হিরু আলমের পুরাই জোকস। আর কেঁচো দেখে মেয়েটা ফিরে গেল, কেঁচো দেখে ভয়ে মেয়েটা কি ফিরে গেল, কেঁচো দেখে ভয়ে মেয়েটা ফিরে গেল। এই হচ্ছে ভাইয়া এক্সাম্পল। এখন অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য মনে রাখবা এভাবে, এই অ্যানিলিডার শুরুতে আছে অনিল। তো অনিল একটা নায়কের নাম, ঠিক আছে, অনিল একটা নায়কের নাম, সাথে আমি একটা নায়িকার নাম অ্যাড করছি পড়শি, যদিও এই গায়িকা। তো অনিল পড়শি এরা বদ্ধ ট্রেনে কি করে করুক, তোমার এই লাইনটা মনে রাখতে হবে যে অনিল পড়শি বদ্ধ ট্রেনে, অনিলতে অ্যানিলিডা, অনিলতে অ্যানিলিডা। তাহলে এই অ্যানিলিডার বৈশিষ্ট্য হলো এইটুকু, এইটুকু। তাহলে পড়তে হচ্ছে প্যারাপোডিয়া, এই পড মানে হচ্ছে পা, তার মানে এটা এদের চলন অঙ্গ। ঠিক আছে, শীতে হলো সিটি, তাহলে প্যারাপোডিয়ার সিটি, এই 2টা, এই প্যারাপোডিয়ার সিটি,
এই দুইটা হচ্ছে চলনাঙ্গ চলনাঙ্গ চলনাঙ্গ। এদের রক্ত সংবহন হলো বদ্ধ রক্ত সংবহন। এই খণ্ডকায়ন তো প্রকৃত আগেই বলছি। তাহলে পড়শি বদ্ধ। ট্রেনে এদের লার্ভার নাম ট্রোকোফোর লার্ভা। আর নেতে নেফ্রিডিয়া নেফ্রন আছে, তার মানে এটা এদের প্রধান রেচনাঙ্গ। এবং মজার বিষয়, এই পর্বের প্রাণীরা তো এরকম খণ্ডযুক্ত, এদের প্রত্যেকটা খণ্ডে থাকে নেফ্রিডিয়া। খণ্ডের ইংলিশ সেগমেন্ট, এই জন্য নেফ্রিডিয়াকে বলা হয় সেগমেন্টাল অর্গান। তাহলে অ্যানিলিডা থেকে আমরা কি ভাইয়া পড়বো? অনিল পড়শি বদ্ধ ট্রেনে, অনিল পড়শি বদ্ধ ট্রেনে। অনিলতে অ্যানিলিডা, পড়শি প্যারাপোডিয়া সিটি এই দুইটা চলনাঙ্গ। বদ্ধ সংবহন দেখা যায় ট্রোকোফোর লার্ভা আর নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ। এই নেফ্রিডিয়া হচ্ছে এদের সেগমেন্টাল অর্গান, প্রতিটা সেগমেন্টে বা খণ্ডে থাকে। আচ্ছা, আর্থ্রোপোডার কোনো এক্সাম্পল পড়বো না, বাদ বাকি যা জানি না সেটাই আর্থ্রোপোডা, অনেক এক্সাম্পল। এবং আর্থ্রোপোডা মানে ঘাসফড়িং। তো ঘাসফড়িংয়ের কথা ভাবলেই তোমার অনেক কিছু মনে থাকবে। তুমি জানো ঘাসফড়িংয়ের মস্তক, বক্ষ, উদর অঞ্চলায়ন আছে, যাকে বলে ট্যাগমাটাইজেশন। ঘাসফড়িংয়ের প্রধান রেচনাঙ্গ মালপিজিয়ান নালিকা, এটাও জানো। এখন যেটা তোমাকে মনে রাখতে হবে সেটা হলো, এছাড়াও তার আরও 4টা নাম, কক্সাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি বা সবুজ গ্রন্থি। পরীক্ষা আসতে পারে সবুজ গ্রন্থি কি? উত্তর হলো সবুজ গ্রন্থি রেচনাঙ্গ। কার? আর্থ্রোপোডা পর্বের। তাহলে আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গ কি? প্রধান হচ্ছে মালপিজিয়ান নালিকা, এছাড়া আছে কক্সাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি বা সবুজ গ্রন্থি। অর্থাৎ কক্সাতে থাকে যেটা পায়ের প্রথমে, অ্যান্টেনাতে থাকে, আবার ম্যাক্সিলাতে থাকে, কি বলে সবুজ গ্রন্থি। পাশাপাশি এদের রক্ত সংবহন মুক্ত, হিমোসিল গহ্বর জানি। এদের শ্বসনাঙ্গ কি কি? প্রধান শ্বসনাঙ্গ ট্রাকিয়া, কিন্তু এদের আবার কারো কারো ফুলকা থাকে। গিল মানে ফুলকা, লাং মানে ফুসফুস। তাহলে এই গিল আর লাংয়ের আগে বুক শব্দটা আছে, তাহলে বুক থাকা মানেই বুঝবো এটা আর্থ্রোপোডার, এটা আর্থ্রোপোডার। তো আর্থ্রোপোডা থেকে এইটুকুই পড়বা। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, পডা মানে পা, পড মানে পা, আর আর্থ্রাইটিস হয় না, আর্থ্রো মানে জয়েন্ট। সো এদের বাংলা হলো সন্ধিপদী, এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় পর্ব। তাহলে সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা, দ্বিতীয় বড় পর্ব মলাস্কা। খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বড় পর্ব আর্থ্রোপোডা, দ্বিতীয় বড় পর্ব হচ্ছে মলাস্কা। সর্বশেষ আসো ভাইয়া একাইনোডার্মাটা। একাইন শব্দের অর্থ হচ্ছে কাটা, আর ডার মানে ত্বক, তার মানে এদের ত্বকে কাটা আছে। খুবই মজার বিষয়, এই পর্বের প্রাণীদের সবার নামে হয় সমুদ্র থাকবে, না হয় তারা থাকবে। দেখো এদের নামে সমুদ্র আছে, না হয় তারা আছে, এখানে দুটোই আছে। তারপরে দেখো এই যে সমুদ্র আছে, এই যে স্টার আছে, এই যে দেখো সমুদ্র, সমুদ্র, সাগর, তারা, সমুদ্র, তার মানে সমুদ্র কিংবা তারা আছে। স্যান্ড ডলারে মনে হয় কিছুই নাই, স্যান্ড মানে তো এই বালি সমুদ্রের তীরেই থাকে। এখন মজার বিষয় হলো, যেহেতু এদের সবার নামে সমুদ্র আছে, এরা সকলেই সামুদ্রিক, এরা সকলেই সামুদ্রিক। এখন চিন্তা করো, এভাবে চিন্তা করো, যেহেতু একাইনোডার্মাটা পর্বের প্রাণীরা সকলেই সামুদ্রিক, তাহলে সবাই সমুদ্রে থাকে, তার মানে সবারই পানির দরকার আছে। এজন্য আল্লাহ তাআলা এদের পানি সংবহন তন্ত্র দিয়েছে। এই পানি সংবহন তন্ত্রই পানির ব্যালেন্স করে, বিভিন্ন জিনিস পরিবহন করে। এজন্য আলাদা করে এদের রেচন, রক্ত সংবহন এবং মস্তক নেই। তাহলে একাইনোডার্মাটা পর্বের রেচন, রক্ত, মস্তক নাই। এই পানি সংবহন তন্ত্র থাকে, রেচন, রক্ত সংবহন নাই, এদের মস্তকও নাই। তবে জেনে রাখো, এদের রক্তের পরিবর্তে হিমাল ও পেরিহিমাল, এই যে হিম মানে রক্ত বোঝায়, হিমাল ও পেরিহিমাল আছে। যেহেতু এরা সবাই পানিতে থাকে, তাহলে এদের লার্ভা সাঁতার জানতে হবে। যেহেতু এরা পানিতে থাকে, তাহলে এদের নিষেক হবে পানিতে, তাহলে এদের নিষেক হচ্ছে বাহ্যিক। যেহেতু এরা পানিতে থাকে, এরা চলবে নালিকা দিয়ে, তাহলে এদের চলনাঙ্গ নালিকা পথ, যার ইংলিশ হলো টিউব ফিট। জেনে রাখা ভালো, এই নালিকা পথ দিয়ে তারা শুধু চলেই না, সাথে সাথে খাবার এবং শ্বসন দুটোই করে, খাদ্য এবং শ্বসন দুটোই করে। তাহলে নালিকা পথের 3টা কাজ, চলন, শ্বসন, খাদ্য আহরণ। তাহলে এদের শ্বসনাঙ্গ কি? যেহেতু এরা পানিতে থাকে, শ্বসনাঙ্গ ফুলকা, ত্বকীয় ফুলকা। আবার একটু আগে পড়লাম নালিকা পথ, সাথে শ্বসন বৃক্ষ আছে। এবং এদের প্রতিসাম্যতাটা আমরা আলাদা করে প্রতিসাম্যতা পড়বো, জেনে রাখা ভালো। প এরা পূর্ণাঙ্গটা পঞ্চ অরীয় প্রতিসম, কিন্তু লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয়। এবং যেহেতু এদের মাথা নাই, এদের একদিকে মুখ আর একদিকে বিমুখ, তাহলে এদের মৌখিক এবং বিমৌখিক প্রান্ত আছে, মৌখিক এবং বিমৌখিক প্রান্ত আছে। এবং মৌখিক প্রান্তে যেহেতু 5টা নাম আছে, 5টা, তাহলে মৌখিক প্রান্তে এই 5টা বাহুতে 5টা খাদ আছে, যাকে বলা হয় অ্যাম্বুলাক্রাল খাদ। তাহলে আমি একটু যদি সামারি করি, একাইনোডার্মাটা থেকে তো প্রথমে তুমি মাথায় রাখবা যে একাইনোডার্মাটা এর নামের মধ্যেই আছে, এদের ত্বকে কাটা আছে। দেন বাকি সব কিছুই মনে রাখবা, এরা সামুদ্রিক।
যেহেতু সমুদ্রে থাকে তাহলে পানি সংবহন আছে, ফলে রক্ত নাই, রেচন নাই, মস্তকও নাই। যেহেতু মাথা নাই তাহলে একদিকে মুখ আছে আর একদিকে বিমুখ, মৌখিক আর বিমৌখিক প্রান্ত আছে। পানিতে থাকায় এদের লার্ভা সাঁতার জানে, পানিতে থাকায় এদের নিষেক বাহ্যিক, পানিতে থাকায় এদের শ্বসন অঙ্গ ফুলকা, পানিতে থাকায় এদের চলন অঙ্গ নালিকাপথ। তবে নালিকাপথ চলন ছাড়াও শ্বসন খাদ্য আহরণ করে। শ্বসন অঙ্গ ফুলকা ছাড়াও নালিকাপথ আছে, শ্বসন বৃক্ষ আছে। প্রতিসাম্যতার বেলায় পূর্ণাঙ্গটা পঞ্চ অরীয় প্রতিসম, মানে 5 বার সমান করা যায়, কিন্তু লার্ভাটা ত্রিপার্শ্বীয় প্রতিসম। এই হলো আমাদের পরিফেরা থেকে একাইনোডার্মাটা। আমি একবার সামারি করি। পরিফেরা মানে অনেক স্পঞ্জ, নিডারিয়া মানে ডাবল মেশিনে প্রবাল রত্ন, প্লাটিহেলমিনথিস মানে, প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্যগুলো তো পড়ানো হয় নাই, দাঁড়াও। প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্যগুলো প্লাটিহেলমিনথিস দিয়েই মনে রাখবা। যেমন দেখো, পতে প্লাটিহেলমিনথিস, পতে প্লাটিহেলমিনথিস, পতে এরা পরজীবী, এদের পরিপাক নালী ছাড়া আর কোনো গহ্বর নাই এবং এদের প্যারেনকাইমা নামক টিস্যু আছে। টিতে এরা ট্রিপ্লোব্লাস্টিক, আচ্ছা পতে আরেকটা এদের প্রোগ্লোটিড থাকে। টিতে এরা ট্রিপ্লোব্লাস্টিক মানে প্রথম ত্রিস্তরী। প্লাটি গেল। হতে এদের হুক বা চোষক আছে। লতে এদের লার্ভা দশা বিদ্যমান। মতে এদের মেসেনকাইম আছে। নতে এদের নরম। আর যদি তোমার কিছুই মনে না থাকে, তুমি একটা যদি মনে রাখতে চাও, তাহলে প্লাটিহেলমিনথেস শতে এদের রেচনতন্ত্রের শিখা কোষ আছে। তাহলে কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। তুমি যদি কিচ্ছু মনে রাখতে না চাও, একটা কিছু মনে রাখতে চাও, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে প্লাটিহেলমিনথিসের শিখা কোষ আছে রেচনতন্ত্রের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে ইংলিশে ফ্লেম সেল বলে। তাহলে প্লাটিহেলমিনথিসটা আমরা প্লাটিহেলমিনথিস দিয়ে মনে রাখবো। প দিয়ে পরজীবী, পরিপাক নালী ছাড়া আর কোনো গহ্বর নাই, প্যারেনকাইমা আছে, প্রোগ্লোটিড আছে। টিতে ট্রিপ্লোব্লাস্টিক ত্রিস্তরী। হতে হুক বা চোষক আছে। লতে লার্ভা আছে। মতে মেসেনকাইম, নতে নরম। কিছু মনে না থাকলে শতে শিখাকোষ, শিখাকোষ, শিখাকোষ। প্লাটিহেলমিনথিসের শিখাকোষ। আর প্লাটিহেলমিনথিসের এক্সাম্পলগুলো মনে আছে? সালমানের রক্ত যকৃত ফিতা দিয়ে বাঁধবো, ঠিক আছে? সাথে তো প্লানেরিয়া আছে। নেমাটোডায় আমরা ন মনে রাখবো, ন। মলাস্কায় মনোহর, অ্যানিলিডায় অনিল পড়শি বদ্ধ ট্রেনে, আর্থ্রোপোডা ঘাসফড়িংয়ের কথা ভাববো। আর একাইনোডার্মাটা সবাই সমুদ্রে থাকে। সমুদ্রে থাকে তাই পানি আছে, পানি সংবহন আছে, ফলে রেচন নাই, রক্ত নাই, হ্যাঁ, মাথাও নাই। মাথা না থাকায় মৌখিক বিমৌখিক প্রান্ত আছে। পানিতে থাকে নিষেক বাহ্যিক, ফুলকা, নালিকাপথ, এটসেট্রা এটসেট্রা। সো আলহামদুলিল্লাহ, পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত পড়া শেষ। এইটুকুর মধ্যে আমি তো একটু ফাস্ট পড়ালাম, কারণ সব কিছু আমার লেখা আছে, আমি পারতাম এই জিনিসগুলো। এখন আমার তো মনে আছে, আমি এভাবে লিখতে পারতাম। আমি তোমাদেরকে বলি, এখন সময়ের অনেক দাম আছে। ধরো আমি তোমাদেরকে এভাবে পড়াতে পারতাম যে বাবুরা পরিফেরা লেখো, হ্যাঁ পরিফেরা, এর বৈশিষ্ট্য মনে রাখবে অনেক স্পঞ্জ, ঠিক আছে? তো অতে কি জানো? অতে হলো অস্টিয়া। এটা কি জানো? এটা হচ্ছে, এখন আমি একটা ছবি দেখালাম, এই যে ছোট ছোট গায়ে ছিদ্র। ভাই প্লিজ, এখন এই সব টাইম নাই, সত্যি বলছি, এখন এই সব টাইম নাই, ঠিক আছে? এভাবেই আমরা একাডেমিকে পড়াই, কিন্তু এখন তোমাকে মনে রাখতে হবে অস্টিয়া, অস্কুলাম, পরিফেরা পর্বের বৈশিষ্ট্য শেষ। নতে নালীতন্ত্র নিশ্চল, কোয়ানোসাইট, কোয়ানোডার্ম, পিনাকোডার্ম, স্পিকিউল, স্পঞ্জোসিল, স্পঞ্জিল, শেষ। জাস্ট নামগুলো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে বাবু? ওকে, তোমরা আছো না পালাই গেছো সবাই? সবাই আছো কি না? একটু আমার সাথে কথা বলো। কেমিস্ট্রি, এটা কি আইডির নাম? স্যার আপনার আগের ক্লাস করা আছে, এখন আলহামদুলিল্লাহ ইজি লাগছে অনেক। এক্স্যাক্টলি, কেউ যদি এটা আমার একাডেমিকে পড়ে বা আগে ক্লাস করে, তাহলে তার তো এটা খুবই সহজ লাগবে, এটাই স্বাভাবিক। আর যারা একদম নতুন, তারাও আমার এই শিটটা পাওয়ার পর আমি যে কথাগুলো বললাম, আমি এই জন্য তোমাদের যাতে কষ্ট না হয় ট্রিকগুলোও লিখে দিছি, ইনশাল্লাহ পারবা। স্যার জিনতত্ত্বর কিছু রোগের নাম মনে রাখার কোনো ভিডিও আছে আপনার? জিনতত্ত্বের তো রোগ ভাইয়া দুইটা, একটা হচ্ছে লিথাল জিনের প্রভাবে কি হয়, এটা হচ্ছে ব্রাকের কৃপায় হাজি সাহেব থাইল্যান্ডে, এটা হচ্ছে ট্রিক। আর একটা হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতা, এটার রোগগুলো মনে রাখার বুদ্ধি হচ্ছে বাহিরে ডায়াবেটিস মামা ফজরে হাটে। সো এই দুইটা থেকেই পরীক্ষায় সব প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো এই যে টুকরা টুকরি কিছু পড়া। সো আমরা সবাই জানি ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রাণী দুই প্রকার, দ্বিস্তরী আর ত্রিস্তরী। তো দ্বিস্তরী হচ্ছে দুইটা পর্ব, একটা তো নিডারিয়া আর একটা জেনে রাখো টিনোফোর, এটা একটা মাইনর পর্ব, এইটা শুধু মনে রাখো দ্বিস্তরী।
শেষ, আর কিছু পড়বো না। সিলোম থেকে এক্সাম্পল আমরা পড়েছি, আর দরকার নাই। প্রতিসাম্যতা 5 প্রকার। এই প্রতিসাম্যতার এক্সাম্পলগুলো মনে রাখবো কিভাবে, দেখো। প্রতিসাম্যতার এক্সাম্পল মনে রাখবো এভাবে যে অপ্রতিসম, অপ্রতিসম, অ আর প, এক, অ হচ্ছে 1 নাম্বার লেটার, প হচ্ছে 5 নাম্বার। এই 1 আর 5 নাম্বার পর্ব হচ্ছে অপ্রতিসম, মানে পরিফেরা আর মলাস্কা, পরিফেরা আর মলাস্কা। তবে জেনে রাখো পরিফেরা পর্বের সবাই অপ্রতিসম হলেও মলাস্কা পর্বের শুধু গ্যাস্ট্রোপোডা শ্রেণীতে যারা আছে, মানে শামুক, এই যে পিলা, তারা হচ্ছে অপ্রতিসম। আর অ্যামিবা তো প্রোটোজোয়া, এটা তো প্রাণীর মধ্যে নাই আর কি, মানে এই 33টা পর্বের মধ্যে নাই। তাহলে কারা কারা অপ্রতিসম? পরিফেরা, মলাস্কা, সাথে অ্যামিবা। তবে মলাস্কার সবাই অপ্রতিসম না, মলাস্কার সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। শুধুমাত্র গ্যাস্ট্রোপোডা শ্রেণী যার মধ্যে শামুক আছে। তাহলে মলাস্কার দুইটা ব্যতিক্রম। মলাস্কার বাইভালভিয়াতে রেডুলা নাই, বাকি সবার রেডুলা আছে। আর মলাস্কার গ্যাস্ট্রোপোডা শ্রেণী হচ্ছে অপ্রতিসম, বাকি সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে অপ্রতিসম কারা? 1 আর 5 পরিফেরা, আর 5-এর হচ্ছে মলাস্কা, তবে মলাস্কার গ্যাস্ট্রোপোডা। আর অরিও প্রতিসম হলো 28, অরিও হচ্ছে 28। 28 মানে কারা? 2 আর 8, নিডারিয়া আর একাইনোডার্মাটা। নিডারিয়ার সবাই অরিও প্রতিসম, হাইড্রা, সিয়ানিমন, জেলিফিশ। আর একাইনোডার্মাটার বেলায় পূর্ণাঙ্গটা পঞ্চ অরিও প্রতিসম, পূর্ণাঙ্গটা, কিন্তু লার্ভাটা কিন্তু ভাইয়া দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো মজার বিষয় হলো তাহলে আমরা কি পড়লাম? আমরা পড়লাম যে অপ্রতিসম হচ্ছে 1, 5, 5-এর কিছু এক্সেপশন আছে। আর অরিও প্রতিসম হলো 2 এবং 8, 8-এর কিছু এক্সেপশন আছে, মানে শুধু পূর্ণাঙ্গ। আর 5-এর বেলায় শুধু গ্যাস্ট্রোপোডা। তার মানে বাদ বাকি যা আছে তারা সবাই হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর বাদ বাকি কি আছে? 1, 2 তো গেল, বাদ বাকি আছে 3, 4, 5, 6, 7, 8, 9। তোমরা বলতে পারো 5 আর 8 কেন লিখলেন ভাইয়া? কারণ এই 5-এর গ্যাস্ট্রোপোডা ব্যতীত তারা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর 8-এর পূর্ণাঙ্গ ব্যতীত মানে লার্ভা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে পৃথিবীতে মেজর পর্বগুলো ম্যাক্সিমামই হলো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে দেখো মেজর পর্বের এক্সাম্পলগুলো সুন্দর করে, মানে দ্বিপার্শ্বীয় এক্সাম্পল লেখা আছে, দেখো এই যে 3, 4, 5, 6, 7, 8, 9, 8-এর লার্ভা আর 5-এর গ্যাস্ট্রোপোডা ব্যতীত। এই যে প্রজাপতি, মানুষ, ব্যাঙ, এগুলো তো কোন পর্বের জানোই। এখন আরো যে দুইটা প্রতিসমতা আছে, অপ্রতিসম আর গলীয় প্রতিসম, এই দুইটা মাইনর পর্বে দেখা যায়। সরি, দ্বি অরীয় আর গলীয়, এই দুইটা মাইনর পর্বে দেখা যায়। এর মধ্যে একটু আগে যে আমরা টিনোফোরা পড়লাম, তাহলে এই টিনোফোরা থেকে দুইটা দ্বি মনে রাখবা, এরা দ্বিস্তরী দ্বি অরীয়, এদের এক্সাম্পল হচ্ছে এটা। আর গলীয়, এটা সব দিক দিয়েই সমান করা যায়, এজন্য এটাকে বলা হয় সার্বিক। সো এটা নামের শেষে ইও ব্যাপার আছে, দেখো গলীয়, হেলিও, রেডিও আর ভলভো ও। এবং মনে রাখো এরা সবই কিন্তু প্রোটিস্টা, ঠিক আছে, প্রোটিস্টা। খণ্ডকায়ন মোটামুটি আমরা পড়াইছি। ক্লিভেজ হচ্ছে জাইগোটের মাইটোসিস বিভাজন। সো 3 ধরনের ক্লিভেজ আছে। অরিও, এটা আর্থ্রোপোডা, অর মিল আছে, এইটা ভুল কইরো না। অরিও ক্লিভেজ, অরিও প্রতিসাম্যতা না। মানুষ প্রতিসাম্যতার দিক থেকেও দ্বিপার্শ্বীয়, ক্লিভেজের দিক থেকেও দ্বিপার্শ্বীয়। আর সরপিল ক্লিভেজ হচ্ছে 5, 6, 56 সরপিল, মানে মলাস্কার অ্যানেলিডা। অরিও ক্লিভেজ বললে আর্থ্রোপোডা, অরিও প্রতিসাম্যতা বললে 28, ক্লিভেজ হচ্ছে আর্থ্রোপোডা। এখন দুইটা পোল আছে, পোল মানে মেরু। ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে নিউক্লিয়াস থাকে, যে নিউক্লিয়াসের নি আছে, এনিমেল নি, সেটাই হলো এনিমেল পোল। আর যেখানে কুসুম থাকবে সেটা বাকিটা ভেজিটাল পোল। কেঁচো এবং কৃমিদের কঙ্কাল নাই। কৃমি আর কেঁচোর কি কখনো হাড্ডি দেখছো? তাহলে কঙ্কাল থাকে না কাদের? কেঁচো এবং কৃমিদের। সহজীবী শব্দটার অর্থ কি? সহজীবী মানে দুইটা জীব পরস্পর থাকবে, তো এর মধ্যে একটা জীবের উপকার হবে, কিন্তু অন্য একটা জীবের উপকার না হলেও ক্ষতি হবে না। যেমন সাগরে হাঙ্গর বা তিমি যখন চলাচল করে, ওই তিমির গায়ে ছোট ছোট মাছ, রেমোরা নামে ছোট ছোট মাছ যুক্ত হয়। এতে করে রেমোরা তার কিন্তু খুব একটা কষ্ট হয় না, মানে কষ্ট হয় না বলতে মানে সে খুব পরিশ্রম ছাড়াই ওর গায়ে লেগে থেকেই চলাচল করতে পারলো, কিন্তু তিমির খুব একটা ক্ষতি হয় না। সো এই যে তিমির সাথে বা শার্কের সাথে চোষক মাছ মানে রেমোরা তাদের চোষক দিয়ে ওদের সাথে যুক্ত থাকে, এই সম্পর্কটা সহজীবী।
আচ্ছা, প্রাণী বৈচিত্র্য 3 প্রকার: জিনের, প্রজাতি, বাস্তব। জিনগত বৈচিত্র্য মানে একই প্রজাতির মধ্যে। দেখবা আমরা মানুষ সবাই একই প্রজাতি, কিন্তু কারোর সাথে কারো মিল আছে? নাই। তাহলে আমরা সবাই মানুষ, কিন্তু আলাদা কেন? চেহারা মিল নাই কেন? কারণ এটা জিনগত বৈচিত্র্য। এখন বাঘের সাথে গরুর কি মিল থাকবে? থাকবেই না তো, কারণ তারা দুইটা ভিন্ন প্রজাতি। এই ভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য, এটা হলো আন্তঃপ্রজাতিক। আন্ত মানে প্রজাতিগত বৈচিত্র্য, আর একই প্রজাতি মানে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। আর একটা আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নাম 3টা পড়বা। আচ্ছা, প্রাণী বিজ্ঞানের জনক আমরা সবাই জানি এরিস্টটল, আর উদ্ভিদ বিজ্ঞানের জনক হলো থিওফ্রাস্টাস, এটা মনে হয় আমরা জানি। আর শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বা দ্বিপদ নামকরণের জনক হলো লিনিয়াস। সো লিনিয়াস যেহেতু দ্বিপদ নামকরণের জনক, আর দ্বিপদের ওই 2টা পদ তো থাকে স্পেসিসে, তাই ওনার বইয়ের নামে স্পেসিস শব্দটা আছে। সর্বপ্রথম প্রজাতি শব্দটি ব্যবহার করেন কে? 2 বইয়ে 2টা তথ্য, কেউ বলেছে মায়ার, কেউ বলেছে জন রে। এই অধ্যায় থেকে প্রশ্ন থাকলে আশা করি মায়ার থাকবে এবং সেটাই আনসার হবে। অর্নিথোলজিস্ট মানে পাখি বিজ্ঞানী, অর্নিথো মানে পাখি, এটা খুবই ইম্পর্টেন্ট। এনার নাম স্লিজেল বা কোথাও বলা আছে স্লিগেল। ইনি সর্বপ্রথম ত্রিপদ নামকরণ আবিষ্কার করেন। সো আমরা সবাই জানি দ্বিপদ নামকরণের 2টা পদ থাকে, গণ এবং প্রজাতি। ত্রিপদের বেলায় প্রজাতির পরে আরও একটা পদ থাকে, তার নাম উপপ্রজাতি। তার মানে ইনি উপপ্রজাতি সহ নামকরণ করেন, এবং এটাও কিন্তু ICZN স্বীকৃত। তো নীলনদ এলাকার চড়ুই পাখির নর্মালি বৈজ্ঞানিক নাম হলো প্যাসার ডোমেস্টিকাস, কিন্তু নীলনদ এলাকার চড়ুই পাখির উনি বৈজ্ঞানিক নামে প্যাসার ডোমেস্টিকাসের পর নীলনদ থেকে নীলোটিকাস অ্যাড করলেন। তাহলে এই নীলোটিকাসটা হচ্ছে উপপ্রজাতি। এই যে গণপ্রজাতি, উপপ্রজাতি, 3টা পদ, সো এটাকেই বলে ত্রিপদ। এটার আবিষ্কারক জনক হচ্ছেন স্লিজেল বা স্লিগেল। উনি পাখি বিজ্ঞানী, পাখির অপর নাম অর্নিথ, সো ওনাকে বলে অর্নিথোলজিস্ট। তো এরিস্টটল যিনি প্রাণী বিজ্ঞানের জনক, উনি প্রাণীকে 2 ভাগে ভাগ করছে, ইনেইমা, অ্যানেইমা। মানে না, তাহলে না মানে কি নাই? রক্ত নাই, লাল রক্ত নাই। আর এনেইমা, লাল রক্ত আছে। ঠিক আছে, যাদের লাল রক্ত আছে তাদের মেরুদণ্ড আছে, যাদের লাল রক্ত নাই তাদের মেরুদণ্ড নাই। এখন আমরা হলাম ইনেইমা। এখন এই আমাদের মধ্যে আবার কেউ ডিম পাড়ে, কেউ জরায়ু পারে না, কেউ জরায়ুতে বাচ্চা রাখে। সো যারা ডিম পাড়ে তারা ডিম্বজ, যারা বাচ্চা পাড়ে মানে সন্তান প্রসব করে তারা হচ্ছে জরায়ুজ। ঠিক আছে, সো আমরা যারা স্তন্যপায়ী তারা বাচ্চা প্রসব করি, বাকি সবাই ডিম পাড়ে, তবে সরীসৃপের কেউ কেউ আছে বাচ্চা প্রসব করে। তো এই হচ্ছে টুকটাক পড়া, বাট মেইন পড়া কিন্তু আমরা পড়ে ফেলেছি। পরিফেরা থেকে একাইনোডার্মাটা, এখন আমরা কর্ডাটায় যাব। আচ্ছা, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ 7টা। এই সিরিয়ালটা সবাই আমরা জানি, কেপি, সিওএফ কফ, জিএস, তাই না ভাইয়া? কেপি, কফ, জিএস, কেপি, কফ, জিএস। এর মধ্যে সবার শেষে যেহেতু স্পেসিস, এটাই হলো মূল ভিত্তি বা একক হচ্ছে স্পেসিস বা প্রজাতি। এটাই হলো সর্বস্তরের সর্বনিম্ন ধাপ, মৌলিক স্তর, সর্বনিম্ন একক, কার্যকর একক, মৌলিক একক, অনেকগুলো কথা। তাহলে সর্বোচ্চ একক কি, এটা নিয়ে একটু প্যাস লাগে। সর্বোচ্চ একক যেহেতু শুরুতে কিংডম, রাজ্য, তাহলে সর্বোচ্চ একক রাজ্য। কিন্তু যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে সর্বোচ্চ স্তর কি, তাহলে আনসার দিবা পর্ব। তাহলে এইটা একটু মাথায় রাখবা, এটি হলো সর্বোচ্চ একক, কিংডম হলো সর্বোচ্চ একক, কিন্তু সর্বোচ্চ স্তর বললে পর্ব। আবার সেটা হলো সবচেয়ে বড় একক, কি একটা ফাজিল ব্যাপার স্যাপার। তাহলে সর্বোচ্চ স্তর, সবচেয়ে বড় একক হচ্ছে পর্ব, আবার সর্বোচ্চ একক সার্বজনীন স্তর হলো রাজ্য। মানে এইটা তোমার খুবই গোলাবে, কিছু করার নাই, একটু দেখো। এখন ট্যাক্সন বিষয়টা কি? ট্যাক্সন হলো এই যে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর আন্ডারে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর নামই হলো ট্যাক্সন। যেমন কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া, তাহলে এই অ্যানিমেলিয়া হচ্ছে ট্যাক্সন। ফাইলাম হচ্ছে কর্ডাটা, এই কর্ডাটার মধ্যে প্রাণীগুলো আছে, এগুলো হচ্ছে ট্যাক্সন। বুঝতে পারছো? টটোনিম কি? টটো মানে রিপিট, যখন গণ এবং প্রজাতি সেম হবে, যেমন কাতলা কাতলা সেম, লোয়া লোয়া সেম, এটা হচ্ছে টটোনিম। এটা হচ্ছে টটোনিম। ICZN এর ফুল ফর্ম তো জানো, বানান ভুল হয়েছে, ইন্টারন্যাশনাল কমিশন অন জিওলজিক্যাল নোমেনক্লাচার। তোমরা 9-10 মনে হয় ইন্টারন্যাশনাল কোডও পড়েছো। তো দেখো আমাদের টুকরা পড়া শেষ, এখন আমরা ফাইনালি যে পড়াটা পড়বো সেটা হলো ভাইয়া কর্ডাটা। সো এই কর্ডাটা পর্বটা পড়লেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই চ্যাপ্টারের মেইন থিম হচ্ছে পরিফেরা থেকে একাইনোডার্মাটা সুন্দর করে পড়বে, ইনশাল্লাহ এর মধ্যেই কমন পেয়ে যাবা। এছাড়া ওই যে ত্রিপদ নামকরণ যে টুকরা পড়াগুলো দেখাই দিলাম, এখন আমরা ভালো করে কি শিখবো ভাইয়া? কর্ডাটা। এই কর্ডাটা থেকে দেখো একটা পৃষ্ঠা আছে,
কর্ডাটা শুরু হলো এখানে, এই যে এই পৃষ্ঠায় কর্ডাটা শেষ, এই যে কর্ডাটা শেষ, সাথে বিভিন্ন পর্বের লার্ভার নাম আমি একসাথে করে দিয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন সেটা পড়ি। আচ্ছা, মনোযোগ দিবা। কর্ডাটা পর্বকে আগে আমি আমার মতো করে সাজাই। তার আগে একটা জিনিস বলি, কর্ডাটা পর্বের মৌলিক বৈশিষ্ট্য নিয়ে কনফিউশন আছে, কোনো বইয়ে 3টা, কোথাও 5টা। তো কর্ডাটার নামে কেন কর্ডাটা, কর্ড কেন? কারণ এদের 2টা কর্ড আছে, একটা নটোকর্ড আর একটা নার্ভ কর্ড। এই নটোকর্ড নামের মধ্যে নটো এটা নিরেট, অনেকেই ভুলে যায় কোনটা নিরেট, আর নার্ভ কর্ডটা তাহলে ফাঁপা। এছাড়া এদের থাকে গলবিলীয় ফুলকারন্ধ্র, এই 3টা হচ্ছে এদের মেইন বৈশিষ্ট্য। তাহলে কর্ডাটা পর্বের মেইন বৈশিষ্ট্য 2টা কর্ড আছে, একটা নটোকর্ড, একটা নার্ভ কর্ড, আর গলবিলীয় ফুলকারন্ধ্র। পাশাপাশি এদের পায়ুর পেছনে লেজ থাকে এবং এদের যে অ্যান্ডোস্টাইল থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। এটা খুব বেশি এমসিকিউতে আসে যে কর্ডাটা পর্বের থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয় কোনটি? অ্যান্ডোস্টাইল। তাহলে অ্যান্ডোস্টাইল কিসে পরিণত হয়? থাইরয়েড গ্রন্থি। এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই 5টা মনে রাখবা, নটোকর্ড, নার্ভ কর্ড, এর মধ্যে কোনটা নিরেট? এটা হচ্ছে নিরেট। তাহলে নার্ভ কর্ড ফাঁপা, ফুলকারন্ধ্র, পায়ুর পেছনে লেজ, আর অ্যান্ডোস্টাইল কি হয়? থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। আচ্ছা, এখন এই কর্ডাটা পর্বের 3টা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তো পরিণত প্রাণীতে মানে বাচ্চাকালে এই মৌলিক বৈশিষ্ট্য যেগুলো পড়লা না, সেগুলো সবার থাকে, কিন্তু পরিণত অবস্থায় ভার্টিব্রাটার নটোকর্ড সেটা মেরুদণ্ড হয়ে যায়, এই জন্য ভার্টিব্রাটাকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। কিন্তু ইউরোকর্ডাটার, সেফালোকর্ডাটার নটোকর্ড মেরুদণ্ড হয় না, তাই তারা কর্ডাটা হলেও মেরুদণ্ডী নয়। এজন্যই কিন্তু বলে যে সকল কর্ডাটা মেরুদণ্ডী নয়, কিন্তু সকল মেরুদণ্ডী যেমন ভার্টিব্রাটা তারা কিন্তু কর্ডাটা। এছাড়া যে নার্ভ কর্ড, যাকে স্নায়ুরজ্জু বলা হয়, সেটা আবার সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কে পরিণত হয়, এবং কর্ডাটা পর্বের ফুলকারন্ধ্র বন্ধ হয়ে ফুসফুস কিংবা ফুলকার আবির্ভাব ঘটে। তাহলে আমরা মনে রাখবো এই যে মৌলিক বৈশিষ্ট্যগুলো সেগুলো সবারই থাকে, কিন্তু ভার্টিব্রাটার বেলায় এগুলো চেঞ্জ হয়, কারণ ভার্টিব্রাটা উন্নত। কোন জিনিসটা কিসে পরিণত হয়? নটোকর্ড হয় মেরুদণ্ড, নার্ভ কর্ড যেহেতু স্নায়ুর জিনিস সেটা হয় মস্তিষ্ক সুষুম্না কাণ্ড, আর ফুলকা রন্ধ্র বন্ধ হয়ে গিয়ে ফুলকা কিংবা ফুসফুসের আবির্ভাব ঘটে। মাছে ফুলকা, মানুষে ফুসফুস। ওকে, আচ্ছা, এখন এই যে 3টা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, সাথে ভার্টিব্রাটা, আমরা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আগে পড়ে ফেলি, বাদ বাকি ভার্টিব্রাটা নিয়ে কি কথা সেটা আমরা দেখছি। ইউরোকর্ডাটা হচ্ছে কর্ডাটার মধ্যে সবচেয়ে খারাপ, এটা মাথায় রেখো। এর চেয়ে একটু উন্নত সেফালো, আর সবচেয়ে উন্নত ভার্টিব্রাটা। এখন যেহেতু ইউরোকর্ডাটা সবচেয়ে খারাপ, তাহলে এর মধ্যে অনেকগুলো এক্সেপশন আছে, এরা কর্ডাটার কলঙ্ক, কারণ কর্ডাটা কিন্তু নন কর্ডাটার মতো কিছুটা বৈশিষ্ট্য এদের আছে। আচ্ছা, কীরকম দেখি। প্রথম কথা, ইউরোকর্ডাটার নাম কেন ইউরোকর্ডাটা? প্রথম কথা, ইউরো মানে লেজ, তার মানে এদের নটোকর্ড, নার্ভ কর্ড এগুলো শুধু লেজে থাকে, এটা একটা কথা। এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ইউরোকর্ডাটা থেকে যদি কেউ কিছুই না পড়ে, একটা জিনিস পড়ে, সেটা হলো এদেরকে সাগর ফোয়ারা বা সমুদ্র ফোয়ারা বলা হয়। সো কাকে সাগর ফোয়ারা বলে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। ইউরোকর্ডাটা, ইউরো সাগর, ঠিক আছে, ইউরোপের সাগর মনে রাখো। এখন এই ইউরোকর্ডাটার প্রাণীদের আর একটা নামে ডাকা হয় টিউনিকাটা, কারণ এদের দেহের আবরণ, আমাদের আবরণ যেমন ত্বক, ওদের আবরণের নাম টিউনিক। এবং খুবই হাস্যকর বিষয়, এরা প্রাণী কিন্তু দেখো উদ্ভিদের মতো তারা সেলুলোজ বহন করছে, এই টিউনিকটা সেলুলোজ জাতীয়। তাহলে আমি বলেছি এরা হচ্ছে একটু কলঙ্ক, এক্সেপশন, প্রাণীদের সেলুলোজ থাকে না, কিন্তু এই টিউনিকাটা, ইউরোকর্ডাটা, এই ব্যাটাদের টিউনিক আবরণ থাকে যেটা সেলুলোজের মতো। এই যে একটা খারাপ দিক তাদের চলে আসছে, সেলুলোজ, এটাকে প্রাণীর সেলুলোজ বলে। আবার দেখো এরা হচ্ছে সাসপেনশন ফিডার, এরা ছাকনি দিয়ে খায়, এটা আলিম স্যারে আছে, জানতে পারো। এদের বেলায় দেখো হৃদচক্রের রিভার্স পেরিস্টালসিস ঘটে। রিভার্স মানে কি? উল্টা। তার মানে এদের রক্ত সংবহন, ধরো এটা হার্ট, রক্ত একবার এদিক দিয়ে যাচ্ছে এবং পরের বার আবার যে পথে গেল ওই পথেই আবার রিভার্স করে। আমার যেমন হার্ট থেকে রক্ত বের হলো যে পথে, ওই পথে কি ব্যাক করে? না, ধমনী দিয়ে বের হয়ে শিরা হয়ে ফিরে আসে, কিন্তু ওর বেলায় যে পথে যায় ওই পথেই আসে, জাস্ট উল্টা পাল্টা ঘটনা। এদের রূপান্তরটাও দেখো রেট্রো মানে পেছনে, বা প্রতীপ মানে বিপরীত, দেখো উল্টা। পৃথিবীতে আমরা সবাই জানি রূপান্তর হলে, মানুষ বলো বা অন্যান্য প্রাণী বলো, রূপান্তর হলে তারা আরও উন্নত হয়, কিন্তু এরা রূপান্তর হলে অনুন্নত হয়ে যায়। মানে এরা যখন বড় হয়, মানুষ বা যে কোনো প্রাণী বড় হলে আরও উন্নত হয়, এরা অনুন্নত হয়। কেমনে?
এদের বাচ্চাকালে নটোকর্ড থাকে লেজে, কিন্তু যখন এরা বড় হয় তখন নটোকর্ড হারায় ফেলে। মানে চিন্তা করা যায়, এই যে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত হয়, এই যে নটোকর্ড হারিয়ে ফেলে, এজন্য এর রূপান্তরটাকে বলা হয় প্রতীপ, মানে বিপরীত। আবার দেখো, এরা যখন বড় হয় এদের স্নায়ুরজ্জুটাও ছোট হয়ে হয়ে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়ন হয়। তার মানে ভাই, তুমি বড় হলে তোমার হাড্ডি বড় হবে, তোমার স্নায়ুরজ্জু বড় হবে, কিন্তু না, এদের বেলায় ছোট হয়। তার মানে এরা একদম বাজে ব্যাপার। তাহলে মানুষের রক্ত সংবহন তন্ত্র কি? বদ্ধ। কর্ডাটার রক্ত সংবহন কি? বদ্ধ। কিন্তু এরা হচ্ছে কলঙ্ক, এদের রক্ত সংবহন মুক্ত। খুবই বাজে অবস্থা। মানুষের কি লার্ভা দশা আছে? নাই, কিন্তু এদের লার্ভা দশা আছে। মানে এরা খুব বেয়াদব টাইপের আর কি। এটুকুই মনে রাখো যে ইউরোকর্ডাটা এদের কি আছে, এরা হচ্ছে সব খারাপ। তাহলেই জিনিসগুলো মনে থাকবে। এখন আসা সেফালোকর্ডাটা থেকে 5টা কথা মুখস্থ করবা, একদম ঠাডা মুখস্থ। সেফালো মানে মাথা, মানে এদের নটোকর্ড লেজ থেকে মাথা পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, প্রথম যেটা কথা মনে রাখবা, এরা দেখতে বল্লমের মতো। এই বল্লম মানেই বর্ষা, একে ইংলিশে বলে ল্যান্সলেট বা ভল্লাকার। এটা হচ্ছে একটা কথা। 2 নম্বর কথা, এদের মুখের সামনের দিকে একটা হুডির মতো থাকে, একে বলে ওরাল হুড। এরকম বাঁকা অংশ, এই যে আমাদের যেটা থুতলি, সেটা হচ্ছে ওরাল হুড। আর আমার থুতলিতে যে দাড়ি আছে, এদের এই ওরাল হুডে এরকম দাড়ির মতো আছে, এটাকে বলা হয় ওরাল সিঁড়ি। তাহলে সম্মুখ প্রান্তে ওরাল দিয়ে 2টা শব্দ আছে, ওরাল হুড, ওরাল সিঁড়ি। এদের পুরো দেহে এই আকৃতির 60 জোড়া মায়োটম পেশি থাকে। তাহলে মায়োটম পেশি থাকে এদের কয় জোড়া? 60 জোড়া। অ্যান্ড লাস্ট ওয়ান, এরা হচ্ছে খুব আবেগী। এদের বাচ্চাকালেও নটোকর্ড নার্ভ কর্ড থাকে, পরিণত অবস্থায়ও নটোকর্ড নার্ভ কর্ড থাকে। তাহলে এরা আজীবন নটোকর্ড নার্ভ কর্ড ধরে রাখে। খেয়াল করো, ইউরোকর্ডাটা সবচেয়ে খারাপ। এদের বাচ্চাকালে নটোকর্ড থাকে কিন্তু বড় হয়ে হারিয়ে যায়। সেফালোকর্ডাটার আজীবন নটোকর্ড থাকে। আর ভার্টিব্রাটা বাচ্চাকালে নটোকর্ড, পরিণত অবস্থায় মেরুদণ্ড। তার মানে দেখো ধীরে ধীরে উন্নত হচ্ছে। আবারও বলছি, ইউরোকর্ডাটা পরিণত হলে নটোকর্ড হারিয়ে ফেলে, সেফালোকর্ডাটা আজীবন ধরে রাখে, আর ভার্টিব্রাটা আরও উন্নত হয়ে মেরুদণ্ড হয় নটোকর্ড। বুঝছো? তাহলে সেফালোকর্ডাটা থেকে কি পড়বা? যে ভল্লা বা বল্লম বর্ষা, ওরাল হুড ওরাল সিঁড়ি, মায়োটম 60 জোড়া, আর কি আজীবন নটোকর্ড বহন করে। আর এদের রেচন অঙ্গের নাম প্রোটোনেফ্রিডিয়া। তাহলে আমরা অ্যানিলিডায় পড়ছি নেফ্রিডিয়া, এদের বেলায় প্রোটোনেফ্রিডিয়া। এটা যে কোষ সমৃদ্ধ তার নাম সোলেনোসাইট, মনে রাখতে পারলে ভালো। এবং এর 2টা এক্সাম্পল আছে, একটার নামে ওই যে ল্যান্সলেট থাকবে, আর এদের উভয় প্রান্ত সরু হওয়ায় এর আরেকটা নাম অ্যাম্ফিঅক্সাস, অ্যাম্ফিঅক্সাস। তাহলে এই হয়ে গেল ভাইয়া ইউরোকর্ডাটা ও সেফালোকর্ডাটা। এখন আমাদের ফাইনালি বাকি আছে ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী। যারা মেরুদণ্ডী তাদের মাথার খুলি থাকে, এজন্য তাদেরকে বলা হয় ক্রেনিয়াটা। এই যে মাথার খুলিকে বলা হয় ক্রেনিয়াম। এটা কোন ছেলে? শেখ জান্নাতুল নাইম। তুই কে বে ভাই? ক্লাসটা করলে কি কালকের এফআরবি কোথায়? এফআরবি আর কোথায় এইটা? এফআরবিতে এই চ্যাপ্টার পড়াবো 3-6 ঘন্টা, আর এখানে পড়াচ্ছি 1 ঘন্টা। এফআরবি হচ্ছে ইন্টার পরীক্ষার জন্য, আর এইটা হচ্ছে কি আজব কথা। হ্যালো, কথা শোনা যায়? এই কমেন্ট করো তো, কথা শোনা যাচ্ছে কিনা? ছেলেমেয়েরা একটু জানাও কথা শোনা যাচ্ছে কিনা। এসান বলছে সাউন্ড প্রবলেম। আসলেই সাউন্ড প্রবলেম না ঠিক আছে? জানো। ক্লিয়ার। এসান তোকে ব্যান্ড মারাই দিব, হুদাই কমেন্ট করস। এইবার আয়, ভার্টিব্রাটা থেকে আমরা কি কি পড়ব। প্রথমে ভার্টিব্রাটাকে আমি যদি সামারি করি, এটা তো একটা উপপর্ব। কর্ডাটা পর্বের 3 নাম্বার উপপর্ব। এই উপপর্বকে না 2টা শ্রেণীতে ভাগ করছে। একটা শ্রেণী হলো যাদের চোয়াল নাই, এই যে এ মানে নাই, ন্যাথা মানে চোয়াল, এদের প্রকৃত চোয়াল নাই, বিহীন। তারপরে এদের শুধু কি আছে? স্টোমাটা আছে। স্টোমাটা মানে মুখ ছিদ্র, যেটা সাইকেলের মতো, মানে গোল মুখ, গোলাকার। এজন্য এদের নাম একনাথা, মানে চোয়াল নাই কিংবা গোল মুখ বিশিষ্ট। কিন্তু 2 নাম্বার অধিশ্রেণীর নাম হলো ন্যাথোস্টোমাটা, মানে এদের ন্যাথো আছে, স্টোমাটা মুখও আছে, মানে এদের প্রকৃত চোয়ালও আছে আবার মুখও তো আছে, মুখও আছে। তো এই 2টার মধ্যে আমরা হচ্ছি ন্যাথোস্টোমাটা, কারণ আমাদের চোয়ালও আছে, সেখানে মুখও আছে। ঠিক আছে, এখন আসো, এই যে একনাথা আর ন্যাথোস্টোমাটা, এই একনাথা আর ন্যাথোস্টোমাটার মধ্যে একনাথার 2টা শ্রেণী, একটা এম দিয়ে একটা পি দিয়ে, মিক্সিনি আর পেট্রোমাইজন্টিটা, এমপি। এই 2টার আমি একটা পার্থক্য করে দিছি।
এই পার্থক্যটা মনে রাখার সহজ বুদ্ধি হলো, যেটা এম দিয়ে মনে রাখবা এরা দুজনই আসলে মাছ, কিন্তু যে মাছটা এম দিয়ে, এমতে মানুষ, মানুষের সাথে তার কিছু মিল আছে, তাহলে আর তুমি কখনোই ভুলবা না। তাকাও, আবারও বলছি, ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে দুইটা অধিশ্রেণী আছে। একটার নাম একনাথা, যাদের কি নাই, চোয়াল নাই কিন্তু মুখ ছিদ্র আছে। সেই একনাথার মধ্যে দুইটা মাছ আছে, একটা এম আর একটা পি। এই এমটার সাথে মানুষের মিল আছে, দুটোই তো মাছ, কিন্তু যেটা মানুষের মতো সেটা মিক্সিনি, বাকিটা পেট্রোমাইজনটিটা। এইটুকু মনে রাখলে এটা পারবা। চলো কিভাবে। প্রথম কথা, এর অপর নাম হচ্ছে হ্যাগফিশ। এটা ভাবিও না যে মানুষ হাগে তাই এর নাম হ্যাগফিশ, আর হাগাহাগি তো কুৎসিত ব্যাপার, তাই এটাকে কুৎসিত মাছ বলে। বাই দ্য ওয়ে, পেট্রো মানে হলো পাথর, মানে এরা পাথরে আটকে থাকে, তাই এদেরকে বলা হয় ল্যাম্প্রে। এখন তুমি বলো তো, মানুষের পিঠে কি পাখনা আছে? নাই। তো মানুষের পিঠে পাখনা নাই, তাহলে যে মিক্সিনি এম মানুষের মতো, এরও পিঠে পাখনা নাই, তাহলে ওর আছে। এখন বলো তো, মানুষের কি আছে? দাড়িমোষ আছে। এই দাড়িমোষ হচ্ছে কর্ষিকা, তাহলে এদেরও দাড়িমোষ আছে, অর্থাৎ এদের মুখে 4 জোড়া কর্ষিকা আছে। কিন্তু ওরা যেহেতু পাথর খায়, তাই ওদের মুখে চোষক আছে, মানে পাথর চোষণ করার জন্য কেরাটিনময় দাঁত আছে, শক্ত দাঁত আছে এবং চোষক আছে। তুমি বলো তো, মানুষের বাচ্চাকে কি লার্ভা বলে? না। তাহলে মানুষের লার্ভা নাই, তাহলে মিক্সিনি এম দিয়ে এরও লার্ভা নাই, কিন্তু এদের লার্ভা আছে। এর লার্ভাটার নাম স্টার চিহ্ন মনে রাখো, এর লার্ভাটার নাম অ্যামোসিট মানে বালিতে বাস করে। তুমি যদি নাকের মধ্যে ধরো তোমার ঝোল আছে, এবং একটা টান মারলা, তাহলে দেখবা এই নাকের ঝোল মুখে চলে গেছে, তার মানে তোমার নাকের সাথে মুখের কানেকশন আছে। যেহেতু তোমার নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, তাহলে মিক্সিনি তোমার সাথে এর মিল আছে, এরও নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত, কিন্তু ওর বেলায় না। শুধু এই একটা জিনিস মুখস্থ করতে হবে, এবং অবশ্যই মুখস্থ করতে হবে কার ফুলকারন্ধ্র কতটি। তাহলে মিক্সিনের ফুলকারন্ধ্র 5 থেকে 15 জোড়া, ওর বেলায় 7 জোড়া। এইটা একদম ভয়ঙ্করভাবে মুখস্থ করে ফেলতে হবে। এখন আসো, সর্বশেষ টপিক হলো ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটার মধ্যে 7টা শ্রেণী আছে। সিরিয়ালটা হলো ক্যাসারাম। সিরিয়ালটা কি? ক্যাসারাম। আচ্ছা, ক্যাসারাম মানে কি? ক্যাসারাম মানে CAS, ক্যাস। এই ক্যাসের মধ্যে আছে মাছ। আর আরাম মানে অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। এই 7টা শ্রেণীর আমরা তুলনা করে দিয়েছি। এই তুলনার 2টা পড়লেই আমাদের এই চ্যাপ্টার পড়া শেষ। সাথে কিছু লার্ভার নাম আছে, আমরা শিখে ফেলবো সবগুলো লার্ভা একসাথে। তো ক্যাসের মধ্যে যে মাছ আছে, তার মানে প্রথম যে মাছটার নামে আছে কন্ড্রিকথিস। এই কন্ড্র মানে তরুণাস্থি, ইকথিস মানে মাছ। আর এই দুইটাকে একসাথে বলে অস্টিকথিস, মানে এরা অস্থিযুক্ত মাছ। এরা হলো ভাইয়া অস্থিযুক্ত মাছ। তার মানে তাদের হচ্ছে অস্থি থাকে, হাড্ডি থাকে, এরা হচ্ছে অস্থিযুক্ত মাছ। এখন এই অস্থিযুক্ত মাছের মধ্যে টেরি মানে পাখনা, এদের পাখনায় অ্যাক্টিন থাকে, রশ্মি থাকে, তাই এরা অ্যাক্টিন অফ টেরিজি। এই যে ফিনে রে থাকে, রে মানে রশ্মি, ফিন মানে পাখনা। আর সার্কো মানে পেশি, এদের পাখনায় সার্কো পেশি থাকে, পেশি থাকায় তারা পিণ্ডের মতো হয়ে গেছে, লোবের মতো হয়ে গেছে, তাই এটাকে বলা হয় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বা লোব ফিন মাছ। এখন কোটি % ইম্পর্টেন্ট হলো আইস, ফুলকারন্ধ্র আর পুচ্ছ পাখনা, ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। তো কন্ড্রিকথিস মাছ যারা, তাদের আইস হলো প্লাকয়েড। অ্যাক্টিনপটেরিজির বেলায় সাইক্লয়েড বা টিনয়েড, আর সার্কোপটেরিজির বেলায় গ্যানয়েড। এখন আব্দুল আলিম স্যারে আবার সার্কোপটেরিজির বেলায় বলেছে কসময়েড, এবং এর বেলায় বলেছে গ্যানয়েড। তাহলে কখনো যদি তুমি আইসের ব্যাপারে অপশনে কসময়েড শব্দটা পাও, তুমি ধরে নিবা আলিম স্যার থেকে প্রশ্ন হয়েছে। তখন এটাকে তুমি ভাববা প্লাকয়েড, এটাকে তুমি ভাববা সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড, আর এইটাকে ভাববা কসময়েড। আর যদি অপশনে কসময়েড না থাকে, তাহলে আজমল স্যার থেকে হয়েছে প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড। একদম ধুমায় মুখস্থ করবা। আর লেজের বেলায়ও, পুচ্ছ পাখনার বেলায় এটা হেটারো সার্কাল, মানে অসম। লেজের বেলায় একটা ছোট একটা বড়, অসম, হেটারো। তারপরে হোমো সার্কাল, এই যে রুই কাতলা, এদের বেলায় কি এই দুইটা সম। আর এটা হচ্ছে ডাইফি সার্কাল। তার মানে সিরিয়ালটা তো ক্যাস, এটা হে, এটা হো, এটা হচ্ছে ডা, হে হো ডা, আগে হে তারপর হো, আগে হেটারো দেন হোমো তারপর ডাইফি সার্কাল। আর ফুলকারন্ধ্রের বেলায় এটার 5 থেকে 7 জোড়া, আর এই দুইটা অস্থিযুক্ত মাছ, এদের মিল আছে 1 জোড়া করে। এবং এরা যেহেতু রুই কাতলা মানে অস্থিযুক্ত মাছ, এদের দুজনারই ফুলকাজ প্রকোষ্ঠ সেটা কানকো দ্বারা আবৃত থাকে। কিন্তু হাঙ্গর মাছ যদি দেখো, হাঙ্গরের কিন্তু কানকো দিয়ে আবৃত নয়, একটা ব্যতিক্রম আছে, দেখতে পারো। এখন এক্সাম্পল মনে রাখবা, যত যন্ত্রপাতি
যত যন্ত্রপাতি, হাঙ্গর ছাড়া, হাঙ্গর প্লাস যত যন্ত্রপাতি, যেমন দেখো হাঙ্গর যন্ত্রপাতি বা অন্য কোনো প্রাণীর নাম, এই যে দেখো কুত্তা মাছ, আবার দেখো ইন্দুর মাছ, আবার দেখো হাতুড়ি যন্ত্রপাতি, করাত, ইলেকট্রিক, গিটার, এই যে ইন্দুর, শঙ্কর, মানে একদম কীরকম বিদঘটে মাছ। আর এগুলো তো ভাই একদম কমন মাছ। এর বেলায় দুইটা নাম, লাংফিশ আর শিলাকান্ত। দেখো লাংফিশ তিনটাতে আছে, আর শিলাকান্ত, শিলাকান্তের দুইটা প্রজাতি আছে। তাহলে ভাই সার্কোপটেরিজির এক্সাম্পলে জাস্ট দুইটা মাছ, লাংফিশ আর শিলাকান্ত। কন্ড্রিকথিসে শুধু হাঙ্গর আর যন্ত্রপাতি কুত্তা ইন্দুর আছে, আর বাদ বাকি সবই হলো অ্যাক্টিনপটেরিজি। ভালো করে পড়বো কি, লেজ মানে পুচ্ছ পাখনা, হে হো ডা, হেটারো হোমো ডাইফি, আর আইস প্লাকয়েড, সাইক্লয়েড, টিনয়েড, গ্যানয়েড। কসময়েড থাকলে কসময়েড এটা, গ্যানয়েড আগেরটাতে চলে আসবে। এবার আসো ভাইয়া আরাম, অ্যামফিবিয়া, রেপটাইলিয়া, অ্যাভেস এবং ম্যামালিয়া। এইটার মধ্যে আঙ্গুল নিয়ে খুব ঝামেলা হয়। মাথায় রাখবা মাছের তো আঙ্গুল টাঙ্গুল নাই, ব্যাঙের এরাই প্রথম চতুষ্পদী, মানে এদেরই প্রথম 4টা পা তৈরি হয়েছে। এর মধ্যে সামনের পায়ে যেহেতু তুলনামূলক খারাপ, ওগুলো ভালো, 4টা করে আঙ্গুল, পেছনের পায়ে 5টা করে আঙ্গুল, কিন্তু এদের আঙ্গুলের নখ নাই, এদের আঙ্গুলের নখ নাই। বাকি সবারই কি আছে, পায়ে 5টা করে নখযুক্ত আঙ্গুল আছে। এর মধ্যে সাপের তো পা নাই, সাপ বিদ্যাকে বলা হয় হারপেটোলজি, জানা ভালো। আর পাখি বিদ্যাকে বলা অর্নিথোলজি, কারণ তোমরা জানো অর্নিথোলজিস্ট মানে পাখি বিজ্ঞানী, তাহলে পাখি বিদ্যা হচ্ছে অর্নিথোলজি। আর স্তন্যপায়ীর মধ্যে বাদুর উড়তে পারে, তাহলে কোন স্তন্যপায়ী উড়তে পারে, উত্তর হচ্ছে বাদুর, উত্তর হচ্ছে বাদুর। আচ্ছা, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের বেলায়, এর আগে তো মাছের হৃৎপিণ্ডের তো 2 প্রকোষ্ঠ, তাহলে 2-এর পরে 3, 3-এর পরে দেখো 4, 4, 4, তাহলে মাছের 2 প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নিলয়। অ্যামফিবিয়া হচ্ছে ব্যাং, এর 3টা প্রকোষ্ঠ, এর বেলায় 2টা অলিন্দ একটা নিলয়, আর এদের বেলায় 2টা অলিন্দ 2টা নিলয়, 2টা অলিন্দ 2টা নিলয়, কারণ এদের 4 প্রকোষ্ঠ। এখন কমন সেন্স, এদের বেলায় যেহেতু প্রথম 4 প্রকোষ্ঠ হলো রেপটাইলিয়া, তাই রেপটাইলিয়ার 4 প্রকোষ্ঠটা হচ্ছে অসম্পূর্ণ, বাকিগুলোর সম্পূর্ণ। একমাত্র রেপটাইলিয়া কুমির, যার আবার সম্পূর্ণ প্রকোষ্ঠ, এটা বোল্ড করে দিয়েছি, এটা পরীক্ষায় আসে। তারপরে সকল রেপটাইলিয়ার 4টা প্রকোষ্ঠ অসম্পূর্ণ হলেও কুমির হচ্ছে সম্পূর্ণ প্রকোষ্ঠ। এবং এই যে মাছ, উভচর এবং সরীসৃপ, এই 3জন হলো শীতল রক্তের, যাকে আমরা বলি এক্টোথার্মিক। আর মনে রাখবা মানুষ আর পাখি আমরা হলাম হট, আমরা উষ্ণ রক্তের বা এন্ডোথার্মিক। আমাদের থার্মো, তাপমাত্রা অলওয়েজ কি এন্ডো, ভেতরে থাকে, এন্ডোথার্মিক, এবং বাইরের পরিবেশের সাথে ওঠানামা করে না। এক্সাম্পল আই থিঙ্ক ব্যাং তো জানো, এর সাথে সালামান্ডার, এও হচ্ছে উভচর। আচ্ছা, সরীসৃপ কারা কারা আছে একবার রিডিং দিবা। এইসব এগুলো হচ্ছে সব পাখি, কবুতর। আর এই যে বাদুর, নীলতিমি কিন্তু মাছ না, এটা স্তন্যপায়ী, এটা স্টার চিহ্ন দিবা। বাদুর, নীলতিমি এগুলো হচ্ছে কি স্তন্যপায়ী। এখন এই যে ম্যামালিয়া বা স্তন্যপায়ী, এটাকে আবার 3টা নামে, মানে 3টা ভাগে ভাগ করা হয়েছে। সবার নামের মধ্যে দিয়েছে থেরিয়া, মানে এর আগে বন্যপ্রাণী ছিল। প্রথমটা হচ্ছে প্রোটো, মানে সবার চেয়ে খারাপে, মেটা মানে মাঝে, আর ইউ মানে সবচেয়ে ভালো। তো মজার বিষয় হলো যারা স্তন্যপায়ী, এদের মধ্যে 2 জন আছে যারা ডিম পাড়ে। স্তন্যপায়ী মানে এরা বাচ্চা ত্যাগ করবে, কিন্তু স্তন্যপায়ীর মধ্যে 2 জন, একজন হচ্ছে প্লাটিপাস, আর একটা হচ্ছে অ্যাকিডনা মানে যে সজারু টাইপের, আর প্লাটিপাসকে আমরা বলি হংস চঞ্চু, মানে এদের চঞ্চু, ঠোঁট হাঁসের মতো। এই 2 জন একমাত্র যারা ডিম প্রসবকারী স্তন্যপায়ী, এবং এদেরকে বলা হয় মনোট্রিম, কারণ একটা রাস্তা দিয়েই এদের কি আছে। দেখো মানুষের কি একটা রাস্তা দিয়ে হাগুমুতু সব হয় না, কিন্তু ম্যামালিয়ার মধ্যে এরা যেহেতু সবচেয়ে খারাপ, এদের একটা রাস্তা দিয়েই সব কিছুই হয়। এবং এদের অমরা নাই, কারণ এরা ডিম প্রসব করে। অমরা জিনিসটা কি, অমরা হলো সেটাই যেটা দিয়ে বাচ্চা এবং মায়ের একটা কানেকশন থাকে। তো যারা পেটের মধ্যে বাচ্চাই ধারণ করে না, তাদের তো অমরা থাকবে না, তাহলে এদের অমরা নাই, এদের অমরা আছে। এখন এদের যে অমরা আছে, এর মধ্যে যেহেতু এ একটু খারাপ, এ ভালো, তাহলে এর অমরা সরল, এর অমরা হচ্ছে প্রকৃত। এক্সাম্পলগুলো যদি তুমি মেটাথেরিয়ার পড়ো, মেটাতে মে, মার্সুপিয়াল, এবং এর এক্সাম্পল 4টা যদি পড়তে পারো, ক্যাঙ্গারু, অপসাম, কোয়ালা, 3টা, তাহলে বাদবাকি সব কিছু হলো ইউথেরিয়া, বাদবাকি সবগুলো হলো ইউথেরিয়া। তাহলে প্রোটোথেরিয়ার মধ্যে আছে প্লাটিপাস, অ্যাকিডনা। মেটাথেরিয়ার মধ্যে আছে মার্সুপিয়াল, যে ক্যাঙ্গারু, অপসাম, কোয়ালা, বাদবাকি সব ইউথেরিয়া। এখন কোন পর্বের লার্ভার নাম কি, এটা মনে রাখবা কিভাবে। পরিফেরার লার্ভার নামের শেষে থাকবে টুলামুলা, আর নিডারিয়ার লার্ভার শেষে থাকবে নুলা। তাহলে এভাবে মনে রাখো, পরিফেরা হচ্ছে টুলামুলা, নিডারি হচ্ছে নুলা, তাহলে টুলামুলা নুলা, বা মুলা টুলা নুলা। ক্লিয়ার?
এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এবার আসো, ট্যাড বা টোড মানে হচ্ছে ব্যাঙাচি, টোড মানে ব্যাং। তাহলে অ্যাম্ফিবিয়া তো ব্যাং, আর ইউরোকর্ডাটা এই দুইটারই লার্ভা হচ্ছে ট্যাডপোল। আর পেট্রোমাইজনটিটা তো একটু আগেই বললাম অ্যামোসিট। এখন একাইনোডার্মাটার লার্ভা মনে রাখবা, রিয়া 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 একাই করে টাস টাস, এই যে নামের শেষে টাস টাস থাকবে, তাহলে রিয়া একাই করে টাস টাস। অ্যানিলিডার তো নাম পড়ছি, অনিল পড়শি বদ্ধ ট্রেনে, এই যে ট্রোকোফোর লার্ভা। তাহলে যেটুকু হয়ে গেল সেটুকু সামারি করি। পরিফেরা হচ্ছে টুলা মুলা, নিডারিয়া হচ্ছে নুলা, ঠিক আছে। অ্যানিলিডা তো জানি। ইউরোকর্ডাটা আর অ্যাম্ফিবিয়া হচ্ছে ব্যাঙ্গাচির মতো ট্যাডপোল লার্ভা। আর একাই রিয়া একাই করে টাস টাস, রিয়া একাই করে টাস টাস। আর পেট্রোমাইজনটার লার্ভার নাম অ্যামোসিড। এখন ভাইয়া বাকি থাকলো মলাস্কা, নেমাটোডা আর প্লাটিহেলমিনথিস। সো নেমাটোডার মধ্যে যে ফাইলেরিয়া কৃমি আছে, তাহলে যার লার্ভার নামে ফাইলেরিয়া থাকবে, দেখো এখানেও রিয়া আছে কিন্তু ফাইলেরিয়া একটা কৃমির নাম, তাহলে ফাইলেরিয়া থাকলে তুমি কৃমিতে চলে যাবা। ট্রোকোফোর লার্ভা কিন্তু মলাস্কাতেও আছে, সাথে ভেলিজার গ্লোসিডিয়াম, তাহলে এইটুকু যদি পড়তে পারো বাদ বাকি সব প্লাটিহেলমিনথিস। তাহলে ট্রোকোফোর মলাস্কাতেও আছে, সাথে কি আছে ভেলি আর গ্লোসিডিয়াম, যেমনে পারো মনে রাখো। তবে মজার বিষয় প্লাটিহেলমিনথিসের সকল লার্ভার নামে সার আছে, সার, এই যে সার, এই যে সার, সার রেডিও বাজায় এরকম টাইপের, হ্যাঁ প্লাটিহেলমিনথিস সার রেডিও। তো দেখো ওভারঅল একসাথে আমরা সবগুলো দিয়ে দিয়েছি। দুইটা পার্থক্য তোমাদের এক্সট্রা পড়তে বলছি, কর্ডাটার সাথে নন কর্ডাটার পার্থক্য, এটা বই থেকে পড়ে নিবা। এবং আরেকটা হচ্ছে এই যে মাসের যে পার্থক্যটা আমি বললাম, বইয়ে আরও 4-5টা পয়েন্ট বেশি আছে, প্রায় 10টার মতো পয়েন্ট আছে, সেটা আমি তোমাদেরকে পড়তে বলছি। তবে আমি তোমাদেরকে কর্ডাটা আর নন কর্ডাটার একটা সুন্দর হিন্টস দিয়ে দিচ্ছি যাতে তোমাদের জন্য ইজি হয়। সেটা হলো কর্ডাটার এবং নন কর্ডাটার মধ্যে পার্থক্যের বেলায় মাথায় রাখবা যে কর্ডাটার যা আছে নন কর্ডাটার তা নাই, নাম্বার 1। কিন্তু যদি থাকে তাহলে উল্টো দিকে, ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো কর্ডাটার নটোকর্ড আছে, নন কর্ডাটার নাই। কর্ডাটার নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু আছে, নন কর্ডাটারও কিন্তু আছে। কিন্তু কর্ডাটার আছে কোথায়? কর্ডাটার স্নায়ুরজ্জু থাকে পৃষ্ঠীয়, ফাঁপা। তাহলে নন কর্ডাটার বেলায় উল্টা, পৃষ্ঠীয়র উল্টা অঙ্কীয়, ফাঁপার উল্টা নিরেট। আমাদের রক্ত সংবহন কি বলে, আমাদের হৃৎপিণ্ড আছে, ওদেরও আছে। তাহলে আমার আছে বুকের দিকে অঙ্কীয় দিকে, ওদের হলো পৃষ্ঠীয় দিকে। আমার হিমোগ্লোবিন লোহিত কণিকায় আছে, তাহলে ওদেরও যদি থাকে তাহলে ওটা থাকবে রক্তরসে, কারণ আমারটা রক্তকণিকায়, ওরটা রক্তরসে। বুঝতে পারছো? জাস্ট এইভাবে মাথায় রাখবা যে কর্ডাটার বৈশিষ্ট্যের বেলায় কর্ডাটার ফুলকারন্ধ্র আছে, ওর নাই। বুঝছো? মানে কর্ডাটার যা আছে ওদের তা নাই, আর যদি থাকে উল্টো দিকে, তাহলে তোমার আর পার্থক্য ভুল হবে না। তাহলে এই ছিল আমাদের জুওলজির প্রথম অধ্যায়ের জিএসটির কম্প্যাক্ট ক্লাস। যে কথাগুলো যদি তুমি মনে রাখতে পারো, ইনশাআল্লাহ পরীক্ষা দিলেই তুমি বুঝতে পারবা যে আল্লাহ রে ভাইয়া তো এগুলো যা বলছে তাই চলে আসছে ইনশাআল্লাহ। সো এখন আর ইন ডিটেলস পড়ার টাইম নাই, সময় ঘনিয়ে আসছে। বারবার এইটুকু কথা রিভাইজ করতে থাকো, এইটুকু কথা রিভাইজ করতে থাকো। আমি পিডিএফটা ক্যাপশনে দিয়ে দিচ্ছি, আবার ওয়েবসাইটেও তো তুমি পেয়ে যাবা। পিডিএফটা নিয়ে পারলে প্রিন্ট করো, যার কাছে বায়োফ্লাশ বইটা তো আছে তারা তো আগে থেকেই পড়ছো। নতুন আমরা যদি কোনো কিছু এক্সট্রা তুমি পাও যে ভাই এই কথাটা এক্সট্রা বলেছে, টেনে টুনে সেখানে গিয়ে সেটা তোমার বইয়ে অ্যাড করে নিবা। সো সবার জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আর একদিন আবার দেখা হবে, একদিন বা 2 দিন, এবং সেই 2 দিনে পড়ে আমরা শেষ করব তোমাদের ক্লাস, মেবি শেষের পথে। সো তোমাদের জন্য দোয়া রইল, তোমরা অনেক ভালো করো। এই পর্যন্তই। তোমাদের কারো কিছু বলার থাকলে বলতে পারো, ফেসবুকে এবং ওয়েবে কারো কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কারো কিছু থাকলে আমাকে জানাতে পারো, এটা আমি তোমাদেরকে ক্যাপশনে দিয়ে দিচ্ছি ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।